আপনারা আমার কথা আশা করি শুনতে পাচ্ছেন। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, আপনাদের ক্লাস অনিবার্য কারণবশত, বিশেষ কারণে, একটু ব্যস্ততা থাকার কারণে স্যাররা আজকের পরে আগামী পরবর্তী ক্লাস হবে 30 তারিখে, 30শে জুলাই। তার মানে হলো 25, 27 এবং 29, এই 3 দিন ক্লাস হবে না। আপনাদের পরবর্তী ক্লাস হবে 30শে জুলাই। আপনারা এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। বিষয়টা আমি নোটিশ আকারে গ্রুপেও দিয়ে দিব, তারপরও আমি মৌখিক ভাবেও বলে দিলাম। হ্যাঁ, আপনাদের পরবর্তী ক্লাস হবে 30শে জুলাই। এই 3 দিন অনিবার্য কারণবশত ক্লাস বন্ধ থাকবে। হ্যাঁ, ওকে। এই আসসালামু আলাইকুম, নাজমুল ভাই ছিলেন নাকি এতক্ষণ? জি স্যার, আমি ছিলাম স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু কাজ দিয়ে গেছিলাম, এখন আমি ইনফর্মালি আনুষ্ঠানিকভাবে কথা বলা শুরু করবো। ওকে। স্যার, না, ওই যে ক্লাস বন্ধের কথাটা বলে দিলাম এই সময়ে। আমাদের আচ্ছা, ঠিক আছে, পরবর্তী ক্লাস 30 তারিখ হবে, 30শে জুলাই স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আমরা শুরু করি। তবে আমি রেগুলার এই সময়টার মধ্যে তোমরা রেগুলার পাবে আর কি, কি বলে না, হোমওয়ার্ক গুলো আমি দেবো। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো, অনেকগুলো হোমওয়ার্ক আছে, তো ওগুলো কমপ্লিট করে ফেললে হবে। হ্যাঁ, জি স্যার। ওকে। হ্যাঁ, রেডি? হ্যাঁ, কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, স্পষ্ট শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ। আচ্ছা, এবার তো চলো আগে, আমি আজকে বলছি যে যার রেকর্ডিং দেখবা, শুধু ক্লাসের সাথে থাকলেও তোমার একটা ইনসাইট বা অন্তর্জ্ঞান তৈরি হবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। হ্যাঁ, বা কি করণীয়, কিভাবে কি করবা, তুমি রিটার্ন সেশনটা প্র্যাকটিস কিভাবে করবা, চলো হাতে কলমে আমরা একটু ইয়ে করি। আচ্ছা, আহ সরি, একটু দাঁড়াও, এই পাশে আমার একটু প্রবলেমের কারণে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে কিনা? পড়ো, একদম একটু পড়ো। আর চায়না and the US listening to each other. হ্যাঁ স্যার, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। ও, স্ক্রিনটা শেয়ার হয়নি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবার স্পষ্ট? দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার বলো, শিরোনামটা কি লেখা আছে? স্যার এখনো শেয়ার হয়নি স্ক্রিনে। ও শেয়ার হয় নাই? দেখা যাচ্ছে বাট স্ক্রিন শেয়ার হয়েছে, এখন লোডিং হচ্ছে। এখন ঠিক আছে হচ্ছে না? হ্যাঁ স্যার, হয়েছে স্যার, হয়েছে।
আচ্ছা, শেয়ার হয়েছে। জি স্যার, শেয়ার হয়েছে স্যার। ওকে, হ্যাঁ বলো, শিরোনামটা একজন পড়ো একটু। Are China and the US listening to each other? স্যার আবার চলে গেছেন। এখন এখন শেয়ার তবে হয় কি নাই। একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা কেন হচ্ছে? এটা বিষয়টা হলো, আপনার যদি কখনো কখনো কপিরাইটের কোনো ঝামেলা থাকে, আপনি স্ক্রিন শেয়ার করার পরে যে কন্টেন্টটা শেয়ার করছেন, এটা যদি কোনো কপিরাইটের ঝামেলা থাকে তখন এটা স্টপ করে দিবে। এবার আমি যখন গ্রুপে এটা পোস্ট করতে যাব, পোস্ট নিবে না, তখন আমাকে আবার সেই গুগল ড্রাইভ করে দিয়ে তারপরে দিতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, আমি তো সরাসরি কারণ আল জাজিরা থেকে আল বলতেছি। জাজিরা তো সেন্সিটিভ বিষয়, হয়তো কোনো কারণে সে কপিরাইট ধরছে কিনা দেখেন, বা এখন এমন কোনো লেখা আসে কিনা, এই তো চলে গেছে তাই না? কারণ হয়তো কোনো কপিরাইট ইস্যু থাকলে জুম এটাকে সাপোর্ট করে না। আর জুম রিসেন্টলি অনেক কনফিগারেশন আপডেট করছে। ওকে, ঠিক আছে। এক্সট্রিমলি সরি, ওই আল জাজিরায় সরাসরি যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমি অলরেডি লেখাটাকে কপি করে নিয়ে আসছি। হ্যাঁ, তো চলো এবার আমি একটু সময় দিই, তোমরা এই লাইনটার অনুবাদটা আগে নিজে নিজে লিখো। এখনো স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ, আর মাঝে মাঝে কিছু পপ আপ আসতে পারে, হ্যাঁ, এই পপ আপ আসলে এগুলো অ্যালাউ করে দিন। এখন আসবে না। আপনার ইয়া থেকে একটু ইয়া হইতে মনে একটু সময় নেই। হ্যাঁ, এবার তো আশা করি সবাই দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি তো স্যার। ক্লাসটা আমি একটু মনে রেখে যে আমার উদ্দেশ্য হলো হাতে হাতে কলমে একটা বাস্তব জ্ঞান দেয়া। হ্যাঁ, মানে কিভাবে আমি রেগুলার আমার অনুযায়ী মানে রিট্রান্সলেশনের অনুবাদটা, রিট্রান্সলেশনের প্র্যাকটিসটা আমরা রেগুলার কিভাবে রাখবো। হ্যাঁ, ওকে, খাতা কলমে নাও। আমি এই জন্য হোমওয়ার্ক দেই নাই, চাইছি যে আমার সাথে সাথে কাজটা করো। সবাই একটু ইয়ে করো। এটাকে কি করবো বলো? অ্যাডজাস্ট দিয়ে দেন, অ্যাডজাস্ট। এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলেই হবে। অ্যাডজাস্টলি। তো, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। ওকে, সবাই একটু খাতা কলম নিয়ে ইয়ে করো। এই লাইনটাই লিখো, বিশেষত যারা রেকর্ডিং দেখবা তারাও কাইন্ডলি একটু আমার সাথে সাথে সময় দাও। একজন কেউ কি একটু পড়ে শোনাইবা নাকি, বাক্যটা কি? Imagine the scenario: China and Mexico establish a military alliance, training military personnel along the 345-kilometer on 1954-mile border shared by the United States and Mexico. পরে পরেরটা পড়ে ফেলো। Hassan eventually is not so far-fetched. ইভেনচুয়ালিটি, হ্যাঁ, Eventualities. In recent years, both China and Russia have massively increased their investment in Mexico, particularly in minerals, energy, and technology. China and Russia are major economic trade partners for Mexico. সময় 2 মিনিট। 2 মিনিটে অনুবাদটা বের করো। 2 মিনিটস, তোমার মতো করে অর্থটা লিখো, কুইক। এখানে এমন কোনো শব্দ নাই যেটা তুমি জানো না। যারা রেকর্ডিং দেখতেছো তারাও শুধু, আমি সময় দিলাম, রেকর্ডিং পজ দিলাম না। তুমি চলো কাজটা করো। ইমাজিন দ্য সিনারিও: China and Mexico established a military alliance, training military personnel along with at a kilometer border shared by the United States and Mexico. Such an eventuality is not so far-fetched. In recent years, both China and Russia have massively increased their investments in Mexico, particularly in minerals,
Energy and technology. China and Russia are more economic, are major key economic trade partners for Mexico. লিখতেছো কিনা আমার একটু কনফার্ম করো। ইয়েস বলে দাও, তাহলে আমি বুঝবো যে তোমরা লিখতেছো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, কেউ লিখলে আওয়াজ দিও। আসসালামু আলাইকুম। তখন না, পরে। হ্যাঁ, যারা রেকর্ডিং দেখতেছো মানে দেখবা, তাদের জন্য কিন্তু একই প্রক্রিয়ায় ক্লাসটা করবো আর কি। হ্যাঁ, কোনো মতেই ফাঁকে দিও, মানে এড়াই যাও না। স্যার এটা কি ফার্স্ট লাইন নাকি সম্পূর্ণ প্যাসেজটার? নিচে দ্বিতীয়টা প্যাসেজ মানে কি, দুইটা লাইনে তো এখানে আছে, তাড়াতাড়ি লিখে ফেলো। আমি আজকের ক্লাসটা স্টুডেন্ট ওরিয়েন্টেড নিচ্ছি, আমি তো বললেই হয়ে যায়, কিন্তু আমার সাথে সাথে তুমি কাজটা করো। লিখলে আওয়াজ টাওয়াজ দিও। রায়হান একটু পারলে কপি করে দাও তাড়াতাড়ি কমেন্ট বক্সে। বলাচ্ছি না কারণ সবাই শুনে যাবে। স্যার আপনি মিট হয়েছেন। আমি হঠাৎ আমার কথা শুনো নাই, মানে ওই যে তোমরা ইয়ে করে দাও, এটাকে কি বলে, এটা ছবিটা তুলে দাও, মানে লেখা, যারা ইয়ে করছো তারা লেখা দাও একটু গুগল লেন্স দিয়া। গুগল লেন্স তোমার লেখার উপরে ধরো, দেখবা যে কম্পোজ হয়ে গেছে, কম্পোজ করে দাও। হাতে লেখা কম্পোজ হয় তো, জানো তো নাকি? গুগল লেন্সের মাধ্যমে, তাই না?
জান এবার কেউ এবার একজন আবার কে পড়ে শুনবো প্রথমে রায়হান বলো আসসালামু আলাইকুম বলো স্যার বলবো হ্যাঁ বলো হ্যাঁ চিন্তা করুন চায়না এবং মেক্সিকো একটি সামরিক জোট গড়ে তুলেছে এবং ইউএস মেক্সিকো বর্ডারে তাদের সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে। সেরকম বাস্তবতা খুব বেশি দূরে নয়। সাম্প্রতিক সময়ে চায়না এবং রাশিয়া তাদের বিনিয়োগ মেক্সিকোতে বৃদ্ধি করেছে, বিশেষ করে খনিজ জ্বালানি এবং প্রযুক্তি ক্ষেত্রে। চায়না এবং রাশিয়া মেক্সিকোর বড় অর্থনৈতিক অংশীদার। এরপরে বলো, মিউট করে ফেলো, মিউট। তোমার আরো সাউন্ড ক্লিয়ার হলে ভালো লাগতো। হ্যাঁ, তারপরে জয়তু একজন করে বলো। হ্যালো, বলো। হ্যাঁ, নো হ্যালো বলে ফেলো। এই দৃশ্যটি কল্পনা করুন, চীন আপনি আপনার মিট হয়ে গেছেন স্যার। একের অধিক যদি কেউ আনমিউট থাকো আমি সুযোগ দেবো না। তুমি খেয়াল রাখতে হবে যে অন্য কেউ আনমিউট আছে কিনা। মুবিন আঞ্জুম মিউট করে ফেলো। হ্যাঁ বলো, নাম বলে বলো। হ্যাঁ, জয়তুর। এই দৃশ্যটি কল্পনা করুন, চীন এবং মেক্সিকো একটি সামরিক জোট গঠন করেছে এবং সামরিক ব্যক্তিদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার 3145 কিলোমিটার সীমান্ত জুড়ে। এই ধরনের সম্ভাবনা শুধুমাত্র কল্পনা নয়, সাম্প্রতিক বছরে চীন এবং রাশিয়া মেক্সিকোতে তাদের বিনিয়োগ বিশাল পরিমাণে বৃদ্ধি করেছে, প্রধানত খনিজ, শক্তি এবং প্রযুক্তি খাতে। উভয় দেশ মেক্সিকোর বড় অর্থনৈতিক অংশীদার। আচ্ছা, লাস্ট আরেকজন দ্রুত বলো। হ্যাঁ স্যার, নাম বলে বলো। স্যার শ্যামল। বলো। দৃশ্যটি কল্পনা করুন, চীন এবং মেক্সিকো একটি সামরিক আঘাত গড়ে তুলেছে। আমেরিকা এবং মেক্সিকোর সীমান্তের 3145 কিলোমিটার এলাকায় সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেরকম বাস্তবতা খুব বেশি দূরে নয়। বর্তমানে চীন এবং রাশিয়া মেক্সিকোতে তাদের বিনিয়োগ অনেক বেশি বৃদ্ধি করেছে, বিশেষ করে খনিজ জ্বালানি এবং প্রযুক্তিতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, লাস্টটা চীন এবং রাশিয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকজন চাইলে বলতে পারো। স্যার আমি বলি, চিন্তা করা যায় চীন এবং মেক্সিকো তাদের মধ্যে একটি সামরিক জোট গঠন করেছে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার 3145 কিলোমিটার বর্ডার এলাকায় একটি সামরিক প্রশিক্ষণের মাধ্যমে। সেরকম দিন খুব বেশি দূরে নয়, এইরকম খুব বেশি দূরে নয় যে এটা খুব বেশি দূরে নয়। সাম্প্রতিক সময়ে চীন এবং রাশিয়া তাদের মেক্সিকোতে তাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি বৃদ্ধি করেছে, বিশেষ করে খনিজ, শক্তি এবং প্রযুক্তি খাতে। চীন এবং রাশিয়ার আরো চাই যে আরো ফ্লুয়েন্ট, মানে আমাদের কথা বলতেই তোমার অস্পষ্টতা নাকি? আমি বলছি যে জাস্ট অনুবাদ হবে একটা কিসের মতো বলো, নিউজ প্রেজেন্টারের মতো। আচ্ছা, মানে বলতে গিয়ে তুমি মানে ব্যাখ্যা পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার আমি বললাম, আমি ক্লাসটা এইভাবে শুরু করলাম কেন? আমি তোমাদেরকে কোনো হোমওয়ার্ক দেইনি। এবার ঘটনাটা একটু শোনো। নিশ্চয়ই তোমরা প্রথম আলো পড়ছো। এখানে প্রথম আলোর পাঠক আছো কিনা? দুই একজন ইয়েস নো বলো। এই নিউজটা প্রথম আলোতে পড়ছো কিনা? ইয়েস নো বলো। স্যার এই নিউজটা প্রথমত আছে স্যার। কবে? স্যার গতকালকের সম্পাদকীয়তে। সম্পাদকীয় না উপর সম্পাদকীয়, মানে সম্পাদকীয় পৃষ্ঠাটাতে আছে, তাই না? এই আচ্ছা চলো আমরা এইটা হলো নিউজটা। হ্যাঁ, মানে চীন যুক্তরাষ্ট্র কেউ কি কারো কথা শুনে ওই যে অর্থ ইয়া করছে। হ্যাঁ, শুনো তো। এখন ওই তো আমি 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 কি কাজ করছি দেখো, তখনই আমি সাথে সাথে দেখো এখানে দেয়া আছে কেউ কি কারো কথা শুনে বইলা। দেখবে যে যাদের কাছে প্রথম আলোটা আছে, গতকালকে না পরশু দিনের প্রথম আলোটা, গতকালকে মনে না পরশু দিনেরটা বের করো। গতকালকেরটা হইতে পারে, এখন তো সকালে আসে নাই তোমাদের প্রথম আলো। মানে তো দেখো, লরেনজো কামেল IYI এর রিসার্চ স্টাডিজ এর পরিচালক। তো আমি কি কাজ করছি, ওই অনুবাদটা না পড়ে, মনোযোগ দিয়ে শোনো, অনুবাদটা আমি পড়ি নাই, এটা না পড়ে দেখি আমি সাথে সাথে তাৎক্ষণিকভাবে লরেনজো কামেলে চলে গেছি।
দেখো আমি লিখছি যে লরেঞ্জো কামেল, অনুমিত একটা বানান লিখছি, লেখার পরে বানান আল জাজিরা লিখছি, লেখার সাথে সাথে কিন্তু কোনটা নিউজটা চলে আসছে বলতো, এই যে এই নিউজটা। আমি এখন তো ঢুকলে আবার আগের মতো ক্লাসে শুরু দেখো না, ঢুকলে কপিরাইটের কারণে কাইটা দেবো। এই নিউজটাতে আমি আর ঢুকলাম না, এই কথা কি তোমরা বুঝতেছো? 3 days ago তোমরা দেখতে পাচ্ছ কিনা শেয়ার? আমি কেন আমি এখন নিউজটাতে কেন ঢুকতে পারবো না বলো? ঢুকলে কি সমস্যা হবে? কপিরাইটের সমস্যা। ক্লাসের শুরুতে যে ঝামেলায় পড়ছিল এই ঝামেলায় পড়বো। এটাতে আমি সাথে সাথে চলে গেছি। যাওয়ার পরে কি কাজ করলাম, আচ্ছা তাহলে আবার আমরা তো আমি তো একটু কপি করে নিছি, কপি অংশটা চলো আমরা আবার দেখি। ধরো কই কপি করে নিলাম, কপি করে আমি দেখলাম যে এই, হ্যাঁ আচ্ছা তাহলে আমি এই দেখলাম যে এই লাইনটা আছে, এই লাইনটাতে আমি নিজে নিজে আগে অনুবাদ করে ফেলছি, একটা ধারণা, তুমি তো লিখি নাই, মানে ধারণা প্রসূত অনুবাদ করছি। করার পরে দেখলাম যে এরপর আমি প্রথম আলোর সাথে অ্যাডজাস্ট করছি। তারপর দেখলাম যে আমার কাছে মনে হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আমি মনে ভালো করছি, খারাপ করি নাই, মানে আমার অনুমিত যেটা, যেমন ধরো ওরা এখানে কমা ব্যবহার করে মানে ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের জায়গাটা রেখে দিছে, আমি এটার আলাদা বাক্য করলে পারতাম। চলো, তো ইমাজিন দ্য সিনারিও, চায়না এন্ড মেক্সিকো এস্টাবলিশ এ মিলিটারি অ্যালায়েন্স, training military personnel along the এত কিলোমিটার বর্ডার shared by the United States and Mexico. তো তোমরা যারা অনুবাদ করছো চলো আমরা এখন প্রথম আলোর সাথে মিলাই ফেলো। দেখো প্রথম আলো অনুবাদটা করছে কি। তো একটি দৃশ্য কল্পনা করুন, ঠিক আছে? তো প্রথম লাইনটা কি ছিল? একটি দৃশ্য, আচ্ছা হ্যাঁ, তাহলে ইমাজিন এ সিনারিও, তাই না? ইমাজিন দিস সিনারিও, একটি দৃশ্য কল্পনা করুন, সমস্যা নেই, এটা তোমাদের সাথে মিলছে। আচ্ছা তারপরে কি বলছে, চীন এবং মেক্সিকোর সামরিক জোট গড়েছে এবং যুক্তরাষ্ট্র, আচ্ছা চীন এবং মেক্সিকোর সামরিক জোট গড়েছে। চায়না এন্ড মেক্সিকো এস্টাবলিশড এ মিলিটারি অ্যালায়েন্স, চীন এবং মেক্সিকো একটি সামরিক জোট গড়েছে, তৈরি করেছে। তুমি চাইলে দাঁড়িয়েও দিতে পারো, ঠিক আছে? তোমরা অনেকে দাঁড়িয়ে দিচ্ছ আমি জানি, হ্যাঁ। আচ্ছা তারপরে কি করছে, সরি তারপরে কি, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্য দিয়ে যাওয়া 3145 কিলোমিটার সীমান্তে সেই জোট সামরিক প্রশিক্ষণ ও মহড়া দিচ্ছে। দেখো এই যে শেষ থেকে অনুবাদটা করছে, একটু দেখো কই, আচ্ছা কি, এই দেখো যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর এই যে দেখো শেয়ার্ড বর্ডার, হ্যাঁ বর্ডার শেয়ার্ড বাই, তাহলে এই অংশটার অনুবাদ করছে, দেখো এই অংশটার অনুবাদটা দেখো একটু, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্য দিয়ে যাওয়া, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্য দিয়ে যাওয়া। এরপরে তোমরা অনেকে চিন্তা করছিলা যে এখানে তো কিসের সাথে তোমার ওই যে এত মাইল লিখবো নাকি কিলোমিটার লিখবো। দেখো এখানে কিন্তু দুইটার একটা লিখলেই হয়েছে, এত মাইল আর লেখার দরকার নেই, এত কিলোমিটার দেখছে, এত কিলোমিটার কি করছে দেখো প্রথম আলোর অনুবাদটা দেখো, এত কিলোমিটার, আচ্ছা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্য দিয়ে, যারা লিখছো মিলাও, এই যে মধ্য দিয়ে যাওয়া, এগুলো সহায়ক শব্দ, মধ্য দিয়ে যাওয়া এত কিলোমিটার সীমান্তে সেই জোট সামরিক প্রশিক্ষণ ও মহড়া দিচ্ছে। মাই কোশ্চেন ইজ, এখানে কি সেই জোটের কি ইংরেজি আছে নাকি বলতো? সেই জোটের না স্যার, না স্যার, সেই জোট মানে হলো যে ওই জোট গড়েছে, আবার ওই বাক্যের স্পষ্টীকরণের জন্য দ্বিতীয়বার আবার আইন কি করছে বলো, সেই জোট সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। তোমরা যদি কেউ যারা লিখছো আমি আশা করি তোমরা ভালো মিলাইতে পারতেছো লাইনটা এখন পাশাপাশি প্রথম আলোর সাথে। হ্যাঁ বলো। মহড়া, এটা তো মনে হয় সহায়ক শব্দ। হ্যাঁ সহায়ক শব্দ, সামরিক প্রশিক্ষণ ও মহড়া। মহড়া ইংরেজি আছে এখানে? মহড়া ইংরেজি আছে নাকি? ইংলিশ নিয়ে আসো। না স্যার, ট্রেনিং শব্দটা আছে, ট্রেনিং আছে, প্রশিক্ষণই আছে, আর মহড়াটা ওরা বানাই দিচ্ছে, তাই না? প্রশিক্ষণ এবং মহড়া একই তো, মানে তাই না, ওই যে সহায়ক শব্দ হিসাবে নিচ্ছে। তাহলে দৃশ্যটি কল্পনা করুন, চীন এবং যুক্তরাষ্ট্র সামরিক জোট গড়ে তুলেছে। আমরা চাইলে কিন্তু, আমি চাইলে দাঁড়িয়ে দিতাম, এরপর দাঁড়িয়ে দিয়া এবং না দিয়া দাঁড়িয়ে দিলে আরো বাক্যের ফ্লুয়েন্সি,
এরপরে যুক্তরাষ্ট্র এবং কি বলো, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্য দিয়ে যাওয়া, ঠিক আছে, শেয়ারের অর্থ করছে এটা। এত কিলোমিটার সীমান্ত জুড়ে কি করছে বলো, সীমান্ত জুড়ে কি করছে, এত কিলোমিটার সীমান্তে সেই সামরিক জোট, ওই যে এই কথাটা, এই যে সেই জোট, এইখানে এটা হলো সহায়ক শব্দ, এটার ইংরেজি নাই। আমরা হয়তো অনুবাদ করার সময় এত কিলোমিটার সীমান্তে মানে সামরিক প্রশিক্ষণ ও মহড়া দিচ্ছে এতটুকুই লিখতাম, কিন্তু সেই জোট হয়তো আমরা কেউ লিখি নাই। তো আমি যে তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে অনুবাদের অর্থ প্রকাশে সহায়ক শব্দ অনুবাদের সৌন্দর্য কি করে বলো, বর্ধিত করে, এই কথাটা মনে আছে কিনা? জি স্যার। ওকে, আচ্ছা দেখো এরপরের বাক্যটা একটু খেয়াল করে দেখো। এরপরের বাক্যটা কি? এরপরের বাক্যটাতে লেখা ছিল such an eventuality is not so far-fetched. Such an eventuality is not so far-fetched. আচ্ছা, এটার অর্থ না তোমরা কি লিখছিলে দেখো তো, তোমাদের অনুবাদটা দেখো দেখা। এবার চলো প্রথম আলো অনুবাদটা করার সময় কি করছে, এমন ঘটনা কখনো ঘটেনি বটে, কিন্তু বাস্তবে সেই ধরনের দৃশ্যের অবতারণা হতে খুব বেশি দেরিও নেই। ক্যান ইউ ইমাজিন কত দূরে, অর্থাৎ মানে দেখো মানে কত দূরে যে মানে ভাবানুবাদটা করে ফেলছে, মানে এই বাক্যের মধ্যে যা বোঝানো হয়েছে। দেখো such an eventuality is not so far-fetched, আমরা হয়তো এতটুকু পর্যন্তই ছিলাম। ও তোমরা কি লিখছিলে না বলো তো, তোমাদের অনুবাদটা একদম বলো, রায়হান বা আরো কয়েকজন যে লিখছো। এই ধরনের ঘটনা বেশি দূরে নয়, দূরে নেই, আমরা কিন্তু এতটুকু পর্যন্তই রয়ে গেছি, তাই না বলো? এর বেশি যে বাড়বো, এর বেশি যে আমরা চিন্তা করব বা আমরা এই সাহসও কিন্তু আমাদের নাই, কারণ এই ধরনের শব্দচয়ন তো নাই। তো দেখো ওরা কতটুকু বারবার অন্ত হয়েছে অনুবাদটা করার সময়। দেখো এমন ঘটনা কখনো ঘটেনি বটে, এই কথাটার ইংরেজি কিন্তু বাস্তবেই সেই ধরনের কিন্তু বাস্তবেই সেই ধরনের দৃশ্যের অবতারণা হতে হয়তো খুব বেশি দেরিও নেই। এটার কি আদৌ ইংরেজি আশেপাশে আছে কিনা সেটা আগে বলো। কিন্তু আমি তোমারে বুঝিতে বললাম যে এই প্রথম আলো যে এই লাইনটার অনুবাদ করছে, তুমি কি মনে করো অনুবাদের চেষ্টিটি সতীত্ব নষ্ট করেছে? অনুবাদ করার সময় কি এই বাক্যে যা বোঝানো হয়েছে such an eventuality is not so far-fetched, এই বাক্যের যা এই বাক্যটা দিয়ে যা বোঝানো হয় তাকে এখানে ভালোভাবে বোঝানো হয়েছে না? স্যার একটা বিষয় শেয়ার করব। হ্যাঁ বলো। স্যার পত্রিকায় যখন কাজ করে, মনে করেন যে প্রথম সময় টিভি একটা নিউজ দিল, পরে লোকাল কোন পত্রিকা যদি ওই নিউজটা আবার দেয়, তখন ওরা কি করে বাক্যটা একটু পরিবর্তন করে দেয়। ইংরেজি থেকে যখন বাংলা করা হয় তখন নিউজ ডেস্ক বা সিন্ডিকেট বা হচ্ছে অনলাইন ডেস্ক বলে একটা শব্দ ব্যবহার করে। ওরা ইংরেজি এই যে রিপোর্টটা থাকে পরে নিজের মতো করে এটা উপস্থাপন করে, যাতে ওরা দাবি করতে না পারে। মানে অর্থাৎ না কপির চেয়ে তো বড় বিষয় হলো যে অনুবাদ তো অনুবাদে, ওরা তো আর অনুবাদ তো পারমিশন নিয়ে টাকা পয়সা দিয়ে এটা তো একটা চুক্তিতে অনুবাদ করে, এমনি চাইলে তো আর অনুবাদ করে দিতে পারবে না। তুমি ধরো মানে এটা তো মানে যেই নীতি আছে, নীতিমালা আছে, তুমি চাইলেই একটা কোনো জায়গা থেকে কপি করে তুমি দিয়ে দিতে পারতে পারো অনুবাদ। তো ওদের মধ্যে একটা চুক্তি আছেই, ওরা যেমন প্রথম আলোর সাথে প্রজেক্ট সিন্ডিকেটের চুক্তি আছে, বা এশিয়া টাইমস নির্দিষ্ট কিছু ইয়ার সাথে ওরা অনুবাদ গুলা করে, চাইলেই হুড়হুড় করে অনুবাদ করতে পারে না। তো অনুবাদের মূল বিষয়টা হলো কিন্তু মাথায় রেখো বিষয়টা, তিনি চাইলেই অনুবাদক চাইলেই এখানে নিজের মন গড়া কোনো কথা দিতে পারবেন না। আমার কথা কি বুঝছো? কোনো মতেই পারবেন না। অর্থাৎ এই বাক্যে যা বোঝানো হয়েছে মাতৃভাষার লোকজনকে বোঝানোর জন্য যা প্রয়োজন তাই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখো, ইন রিসেন্ট ইয়ার্স both China and Russia have massively increased their investments in Mexico, particularly in আচ্ছা আমি এটা চাইলে তাহলে ইন রিসেন্ট ইয়ার সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং চায়না উভয়ই মেক্সিকোতে তাদের কি করেছে বলো, ইনভেস্টমেন্ট মানে কি, ইনভেস্টমেন্ট মানে কি, বিনিয়োগ বৃদ্ধি করেছে, ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। এটা অনুবাদের আমাদের নিয়মের সাথে মিলে। তো দেখি প্রথম আলোর সাথে কতটুকু আছে। আচ্ছা কিন্তু কারণ সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়া মেক্সিকোতে বিনিয়োগ বাড়িয়েছে বহুগুণ। বিশেষ করে আমি অনুবাদ করার সময় আমি প্রথমে যেটা ভাবছিলাম মনে মনে, বিনিয়োগ বাড়িয়েছে, ব্যাপকভাবে বাড়িয়েছে অথবা বিনিয়োগ বাড়িয়েছে বহুগুণ, নো প্রবলেম।
এরপরে তুমি হয়তো দাঁড়িয়ে দিয়ে বিশেষ করে খনি, জ্বালানি এবং প্রযুক্তি খাতে, এটা যদি আলাদা করে বলে আমার কাছে মনে হয় ফ্লুয়েন্সি আরো বেশি বাড়ে। তুমি সত্য কথা কিনা বলো? মানে এটা ব্র্যাকেটের মধ্যে না রাইখা আলাদা একটা বাক্য দিয়ে দিলে আরো ভালো লাগে না, আরো স্পষ্ট হয়। জি স্যার। হ্যাঁ, তো আচ্ছা, তারপরে অনুবাদ তোমাদের বাকিটা ঠিক আছে কি? তোমাদের বাক্যটা কি, তোমাদের অনুবাদ ঠিক আছে যে এই মুহূর্তে, সরি, আচ্ছা তাহলে চায়না এন্ড রাশিয়ার মেজর ইকোনমিক ট্রেড পার্টনার্স ফর মেক্সিকো, অনুবাদ কিন্তু নিয়ম অনুযায়ী ঠিকই আছে। দেখো, চায়না এবং রাশিয়া মেক্সিকোর জন্য মেক্সিকোর প্রধান বাণিজ্যিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক অংশীদার, তাই না? এখন ওকে, তো ওকে, এই মুহূর্তে চীন এবং রাশিয়া মেক্সিকোর প্রধান দুটি বাণিজ্যিক অংশীদার। হ্যাঁ, প্রধান দুটি, অর্থনৈতিক ও বাণিজ্যিক না? এই যে দেখো, এখানে কি অর্থনৈতিক বাণিজ্যিক ছিল নাকি? ইকোনমিক ট্রেড, দুইটা একসাথে ছিল। ইকোনমিক ট্রেড না, অর্থনৈতিক আর বাণিজ্যিক দরকার নাই, মানে বাণিজ্যিক অংশ, অর্থনৈতিক আর বাণিজ্যিক দরকার নাই, তাই না? বাণিজ্যিক অংশীদার, অর্থনৈতিক আর বাণিজ্যিক, বাণিজ্য অটোমেটিক্যালি অর্থনৈতিক চলে আসে। ওকে, এরপরে ঘটনা, এরপরের অংশটা তোমরা, আমি তাহলে তোমাদেরকে, আমি তোমাদের হাতে দায়িত্ব, ইনসাফটা দিয়ে দিলাম। এটা যখনই প্রথম আলোতে তোমরা প্রথম আলোটা পড়বা, একটু একটু ধরো, হ্যাঁ, তাহলে এবার শেয়ার টেয়ার অফ করি। এটা হলো গত পরশু দিনের প্রথম আলো। প্রথম আলোর ওই লিঙ্কটা নিবা, লিঙ্কটা নিয়ে ওই যে কামাল লরেঞ্জো নাকি না, লরেঞ্জো কামেল লেখা গুগলে সার্চ দিয়া মূল বক্তব্যটা নিবা, পুরাটা আগে নিজে নিজে অনুবাদ করবা। অনুবাদটা করার পর, অনুবাদটা তুমি লিখতেও যদি না পারো আমি তাতে আপত্তি করি না, তুমি বুঝছো, তবে আমি চাই যে লিখো, অথবা তুমি অন্তত মুখে বলো। কারণ অনুবাদ যখন মুখে বলবা না, তখন ওই যে ইয়া ইয়া ইয়া, আমি অনুবাদ তো বুঝছি, বোঝার তো কাজ না, আমার তো উপস্থাপন করতে হবে। একটা বিষয় বুঝলেই হইলো না, অনুবাদটা এই কাজটা করবা কিনা হ্যাঁ বা না বলে দাও, কমেন্ট বক্সে বলে দাও, ইনশাল্লাহ করবো। সম্মিলিত সমাজ দরকার নাই, যৌথ যৌথ সম্মিলিত, যেটা তোমরা অনেক সময়, আমি জানি তোমাদের যে হাতাসাল্লার মধ্যে কয়েকজন দেখলাম আতাত গড়ে তুলেছে, মানে যেই শব্দ আছে, আমি মনে করি যে প্রথম আলো অনেক সময় দেখবা যে তোমার চেয়ে, তুমি প্রথম আলোর চেয়ে ভালো করছো। ডান, ওকে, এবার আসো, চলো হাতে কলম, এটার সুবিধাটা কি? আমি এই সামনের দিকে আমি এই কিছু, এবার চলো আবার স্ক্রিন শেয়ারে যাই। এবার চল, মিখাইল গর্বাচেভেরটা কি অনুবাদ করছিল তোমরা? আমি শুরুর দিকে দিছিলাম মিখাইল, এটা আমি এই শীট সব দিয়ে দেবো গ্রুপে, বললো না এখন, আমি বলি যারা শেষের দিকে জয়েন করছো, তো আমি বাক্যটা বলার আগে একটু পড়ে শোনাও। Mikhail Gorbachev was the most significant political leader globally of the second half of the 20th century and one of the greatest reformers and in Russian history. বলো অনুবাদটা কি লিখছো? অনুবাদ কি লিখছো? লিখছে যে মিখাইল গর্বাচেভ হলেন 20 শতকের দ্বিতীয়ার্ধে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। আচ্ছা, হ্যাঁ, তারপরে লিখছে আর একটা বাক্য করছি যে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সংস্কারক তিনি। আচ্ছা, ফাইন, এক্সেলেন্ট। হ্যাঁ, তারপরে আরেকজন বলো, আরেকজন একটু বলো। স্যার, মিখাইল গর্বাচেভ বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন এবং রাশিয়ার ইতিহাসে অন্যতম সমাজ সংস্কারক। আচ্ছা, ঠিক আছে, এবং একই বাক্যে রাখছো, তাই না? স্যার, ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, আরেকজন, লাস্ট আরেকজন বলার সুযোগ দেবো। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মিখাইল গর্বাচেভ ছিলেন বিশ্বব্যাপী প্রভাবশালী একজন রাজনৈতিক নেতা এবং তিনি রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত একজন সংস্কারক ছিলেন। ঠিক আছে, আর আরেকজন চাইলে বলে ফেলতে পারো, আমি দিতে, হ্যাঁ, আমি সমাধানটা দিয়ে দিতে।
মিখাইল হ্যাঁ, গর্বাচেভ ছিলেন বিংশ শতাব্দীর শেষার্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনৈতিক নেতা এবং রাশিয়ার ইতিহাসের একজন অন্যতম সংস্কারক। ওকে, 20 শতকের দ্বিতীয়ার্ধে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হলেন মিখাইল গর্বাচেভ। দাঁড়ি, রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সংস্কারক তিনি। আমি যে তোমার আমি ওই এগুলো আমি হাতে কলমে প্রমাণ দেখাচ্ছি আর কি, যে ওই টেনশন মুক্ত থাকবে যে এন্ড এর অর্থ লিখো নাই, না লিখে স্রেফ সেবার দুইটা বাক্য বানাই ফেলছো, এটাই এইগুলোই হলো। তুমি দেখো একদম তুমি এই অনুবাদটা পড়ে দেখো, পুরো আমি আর পড়াবো না, পড়লে তো তুমি বুঝা দেবা, শুধু আমি একটু দুইটা বাক্য যেহেতু তোমরাও করছো একটুকে দেখালাম। দেখো স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি ওখানে হচ্ছে ছিলেন, মানে আমরা ওটা ব্যবহার করছি আর কি, আপনি লিখলেন যে হচ্ছে হলেন, এটাতে একটু কনফিউজ হয়েছে। সমস্যা নেই, হলেন আর ছিলেন একই কথা, সমস্যা নেই। ছিলেন আর হলেন মানে এখন পর্যন্ত তিনি, তো সমস্যা নেই। আচ্ছা দাঁড়াও, কই না শুরুতে আনতে হবে আমার 20 শতকের দ্বিতীয়ার্ধে। দেখো তো অনুবাদটা কি উনি এখান, তুমি কি একটু অ্যানালাইসিস করো, একটু খেয়াল করে দেখো। উনারা কিন্তু প্রথমে কি কাজ করছে দেখো, এই পুরো বাক্যটা পাইছে, বাক্য যেহেতু দুইটা ভাগ, কনজাংশনটাতে কি একটা গোল দাগ দিছে কিনা আগে তুমি বলো অনুবাদটা করার সময়, সেটা আমার আগে বলো। মানে কনজাংশনটাকে মার্ক করেছিল কিনা অনুবাদক, শিওর না? তাহলে বাক্য পাইলে আমি কনজাংশনে আগে মার্ক করবো, মনে রাখবা। কনজাংশনে মার্ক করার পরে হয়তো এই দেখো উনি ওই শেষ থেকে সরাসরি অনুবাদ মারছে। তোমরা কেউ নোট 1 ফলো করতে পারো যে মিখাইল গর্বাচেভ হলেন 20 শতকের দিয়ে অনুবাদটা আসছো, আর উনি কিন্তু সরাসরি শেষ থেকে মেরে দিছে, যার যেটা ভালো লাগছে। 20 শতকের দ্বিতীয়ার্ধে বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কি বলো? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কে? নেতা ছিলেন মিখাইল গর্বাচেভ, তাই না? শেষ থেকে শুরু দিকে গেছে না? আর এরপরে দাঁত দিয়া, এন্ড এর অর্থ বাদ দিয়া, এরপরে তিনি শব্দটা আবার নিয়ে আসছে, মিখাইল গর্বাচেভের অর্থ তিনি। এই দেখো রাশিয়ার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে কি বলো শ্রেষ্ঠ সংস্কারক, তাই না? মানে গ্রেটেস্ট রিফর্মার। গ্রেটেস্ট রিফর্মার অর্থ কি লিখছিল প্রথম? বড় সংস্কারক, সবচেয়ে বড় সংস্কারক, গ্রেটেস্ট সবচেয়ে বড় সংস্কারক। দেখো তিনি এই দেখো রাশিয়ার ইতিহাসে হ্যাঁ সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানে দেখি তো ওয়ান অফ দা সবচেয়ে বড় সংস্কার, দেখি তো ওয়ান অফ দার অনুবাদ সবচেয়ে বড় দিছে, তাই না? দাঁড়াও দেখি তো, বাবা অনুবাদ করছে, দেখি তো অন্যতম। দাঁড়াও, ওয়ান অফ দা গ্রেটেস্ট রিফর্মার্স ইন, ধরো ভাবানুবাদে যদি তুমি বলো যে মিখাইল গর্বাচেভের চেয়ে আর কারোর নাম বলতে পারবা রাশিয়ার ইতিহাসে, মানে সংস্কারকের দিক থেকে? লেনিন কি সংস্কারক বলবা? ঠিক আছে, তবে মানে মানে রাশিয়ার ইতিহাসে অন্যতম সংস্কারক, অন্যতম শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ আর বলা দরকার নেই। মানে আমার কোশ্চেন হচ্ছে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা থাকলে অন্যতম বেটার, কিন্তু ওরা হয়তো ওই কম্পারেটিভলি সুপারলেটিভ ডিগ্রিতে তুলনা করে নিয়ে অনুবাদ করছে আর কি। ওকে, অন্যতম শ্রেষ্ঠ সংস্কারক, হ্যাঁ অন্যতম শ্রেষ্ঠ সংস্কারক, এটাই বেটার হয়। শ্রেষ্ঠ মানে সবচেয়ে সেরা না বললে অন্যতম শ্রেষ্ঠ সংস্কারক বললেই বেটার হয়। আমি দেখছি, হ্যাঁ ঠিক আছে, ইয়েস শিওর। তো বাকিটা আমি আর না দিলাম, বাকিটা আমি কি করবো বলো? বাকিটা কি কাজ? আমার কাজ না তোমার কাজ? হোমওয়ার্ক দিয়ে দেন স্যার। শ্রেষ্ঠ এবং অন্যতম একসাথে বসানো যাবে? অন্যতম, আচ্ছা অন্যতম শ্রেষ্ঠ অন্যতম বসানোর দরকার নেই স্যার। হ্যাঁ আমার মনে হয় অন্যতম সংস্কারক বললে, অন্যতম সংস্কারক বললে চলবে, তাই না? থ্যাংক ইউ স্যার। অন্যতম, হ্যাঁ শ্রেষ্ঠ তো এমনি, শ্রেষ্ঠ তো সুপারলেটিভ ডিগ্রিতেই, তাই না? ডিগ্রিতে চলে যাচ্ছে এমনি। শ্রেষ্ঠতর হয় স্যার। হ্যাঁ শ্রেষ্ঠতর নাকি অন্যতম সেরা সংস্কারক? অন্যতম সেরা সংস্কারক নিতে পারেন। সুপারলেটিভ হয় স্যার শ্রেষ্ঠতম, আর যদি আপনার কম্পারেটিভ হয় তাহলে ষষ্ঠতর হয়। স্যার অন্যতম শ্রেষ্ঠ হবে, কিন্তু অন্যতম শ্রেষ্ঠ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, অন্যতম শ্রেষ্ঠতম হবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, ঠিক আছে। শ্রেষ্ঠ শব্দটা মানে পজিটিভ ডিগ্রি, নো প্রবলেম। আমি মনে করছিলাম সুপারলেটিভ কিনা।
শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, তাই না? ওকে, হ্যাঁ, ওকে, তাহলে আমি এগুলো গ্রুপে দিয়ে দেবো, তুমি নিজে নিজে করবা আর কি। আচ্ছা, এবার আসো, খাতা কলম নাও, তাড়াতাড়ি খাতা কলম নাও। হ্যাঁ, এটা হলো কোন জায়গায় ছিল, এটা নিউজটা কোন জায়গার? নিউজটা নিচে সোর্স দিয়ে আছে, দা গার্ডিয়ান, গার্ডিয়ান। হ্যাঁ, দ্রুত একটা অনুবাদ লিখে ফেলো, একজন একটু লাইনটা পড়ে শোনাও। হি ইজ নোন, এটা শাহবাজ শরীফ নিয়ে, এটা আমার একটা মডেল ট্রান্সলেশন, তো এই জন্য আমি এটা বাদ দিই, পুরাতন হইলেও। He is known as a diligent administrator with such a great love of poetry that he often opens official meetings with recitals of famous revolutionary Urdu poets. After Shahbaz Sharif was appointed as Pakistan's 23rd Prime Minister 23rd Prime Minister on Monday, his first words to Parliament were those from a poem by Ataul Haq Kashimi, a modern Pakistani poet and commentator, loftily espousing that one must set himself free from all bounds of deserts. ঠান্ডা মাথায় অনুবাদ করো, 5 মিনিট সময় দেবো আমি, নো প্রবলেম। কিন্তু যারা রেকর্ডিং শুনতেছো তুমি ফাঁকি দিও না, অনুবাদটা লিখো, সমন্বয় করি। এই যে আমরা কথাবার্তাগুলো বলতেছি না, তাতে দেখবা যে তোমার একটু মন চাঙ্গা হবে, দেখবা যে মানে ভাবতেছো যে যাদের অনুবাদটা প্রথম হলো কাছাকাছি মিলছে, তোমার স্বস্তি বোধ হচ্ছে না। আবার যখন এই ভাঙ্গিয়া অনুবাদটারে একাধিক ভাবে সাবলীল করছো, তোমার এই যে ভয়টা যেন না থাকে, আমি যে অনুবাদটারে এরকম মূল বাক্য থেকে দূরে সরে এসে অনুবাদটা করলাম, অনুবাদটা কি আমার ভুল হইলো কিনা, এই আশঙ্কা যেন না থাকে। আমি বারবার অনুবাদের মধ্যে কিছুই শিখাই নাই, আমি বলছি অনুবাদে একটা কথাই তোমাদেরকে বলছি, যে অনুবাদ পড়ার পরে যেন দ্বিতীয় চিন্তা ছাড়া পাঠক বোঝেন, সেটা হলো অনুবাদ। বাক্যের কাঠামো কত কঠিন দুর্বুদ্ধ, এই সমস্ত আলাপ আমাদের শোনার দরকার নাই। অনুবাদ পাঠক অনুবাদ পড়ার সাথে সাথে বুঝে গেছেন। He is known as a diligent administrator with such a great love of poetry that he often opens official meetings with recitals of famous revolutionary Urdu poets. এগুলো একটু কমাই দিচ্ছি। হ্যাঁ, কেউ লিভ নিও না, যাইও না, ঠান্ডা মাথায় এটার অনুবাদটা করো, তাহলে আমরা দেখি যে তোমার সাথে আমাদের গরমিলটা কোথায়, আমি কোথায় আটকা পড়ছি। লফটিলি স্পাউজিং এর অর্থ শুধু এখানে কঠিন, এটা ছাড়াও কি অনুবাদ করা যায় কিনা।
He is known as a diligent administrator with such a great love of poetry that he often opens official meetings with recitals of famous revolutionary Urdu poets. After Shehbaz Sharif was appointed as Pakistan's 23rd Prime Minister on Monday, his first words to Parliament were those from a poem by Ataul Haq Kasmi, a modern Pakistani poet and commentator, loftily espousing that one must set himself free from all bounds of desires. লিখতেছো কিনা একটু আওয়াজ দিও। জি স্যার। ওকে, জি স্যার। ঠান্ডা মাথায় লিখো, টাইম লাগুক। আমি এই জন্য বাসায় হোমওয়ার্ক দিই যে আমার সাথে সাথে কাজটা করো।
শেষ হয়েছে নাকি কারোর? জি স্যার। আচ্ছা, ওকে। বলো একজন, কে বলবো আগে? স্যার আমি বলবো। হ্যাঁ, তাকে একজন পরিশ্রমী প্রশাসক হিসেবে জানা যায়, যিনি কবিতার প্রতি অনেক বেশি অনুরক্ত এবং তিনি প্রায়ই বিদ্যাত্মক উর্দু কবিতাগুলো মিটিং এ আবৃত্তি করেন। শাহবাজ শরীফের পর গত সোমবার তাকে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পার্লামেন্টে তার প্রথম কথাগুলো ছিল কিছু কবিতার লাইন, যেগুলো ছিল পাকিস্তানের আধুনিক কবি ও ধারাভাষ্যকার আতাউল হক হাশিমির। তিনি বলেন যে একজন মানুষের তাকে তার সকল ইচ্ছার বিপত্তি থেকে অবশ্যই মুক্ত হতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো করছো, সুন্দর অনুবাদ হয়েছে। এরপরে বল একজন। স্যার কবিতাকে ভালোবাসার পাশাপাশি একজন দেখো, আনমিউট অনুরোধ থাকবে না, দেখো আর কে আনমিউট করা আছে। হ্যাঁ, কবিতাকে ভালোবাসার পাশাপাশি পরিশ্রমী প্রশাসক হিসেবে তিনি পরিচিত। তিনি প্রায় বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের সাথে আনুষ্ঠানিক সভা করেন। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর কার সাথে সভা করে? স্যার এই যে ফেমাস রেভলিউশনারি উর্দু পোয়েটস দিছিলাম, এর সাথে তিনি মিটিং করেন, তাই না? হ্যাঁ, আনুষ্ঠানিক সভা করেন, দিছি অফিশিয়াল মিটিং সভা করেন। আচ্ছা আচ্ছা, মিটিং করেন। আচ্ছা আচ্ছা। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর পার্লামেন্টে তার প্রথম বক্তব্য ছিল আধুনিক পাকিস্তানি কবি ও ধারাভাষ্যকার আতাউল হকের কবিতা। তিনি বলেন, এখানে স্যার একটু হয়ে গেছে, আকাঙ্ক্ষার সকল ক্ষেত্র থেকে নিজেকে মুক্ত করে দাও। আচ্ছা, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এখানে উনি কি প্রধানমন্ত্রী হয়েছে নাকি শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়েছে? এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে। কে উনি মানে কে? মানে যিনি যে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর এবং এটা তো পুরাটাই শাহবাজ শরীফকে নিয়ে কথা। আচ্ছা আচ্ছা, বুঝছো না, এটা পুরাটাই শাহবাজ শরীফকে নিয়ে কথা। হ্যাঁ, বলবো স্যার? বলো। তিনি একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত, যার কবিতা প্রেম প্রশংসনীয়। তিনি প্রায়শই বিখ্যাত সব উর্দু কবিদের কবিতা পাঠের মাধ্যমে তার দাপ্তরিক বৈঠক শুরু করেন। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ হওয়ার শরীফ পার্লামেন্টে তার প্রথম ভাষণে আতাউল হক কাশ্মীর, যিনি একজন পাকিস্তানি কবি ও ধারাভাষ্যকার, তার কবিতা উদ্ধৃত করে বলেন, প্রত্যেকের উচিত নিজেকে সকল কামনা ও বাসনার ঊর্ধ্বে রাখা। লাস্ট আরেকজনকে বলার সুযোগ দেব। জি স্যার, আমি বলি। তিনি একজন পরিশ্রমী প্রশাসক হিসেবে পরিচিত, যার কবিতার প্রতি রয়েছে প্রবল অনুরাগ। এমনকি তিনি প্রায়ই বিখ্যাত বৈপ্লবিক উর্দু কবিদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরীফ নিয়োগ পান। নিয়োগ পাওয়ার পর সংসদে তিনি প্রথম যে কথাগুলো বলেছিলেন তা একজন আধুনিক পাকিস্তানি কবি আতাউল হক কাশ্মীর কবিতা থেকে নেওয়া। কথাটি হচ্ছে, সব ধরনের আকাঙ্ক্ষার বন্ধন থেকে মানুষের উচিত নিজেকে মুক্ত রাখা। অনুবাদ খুবই সুন্দর হয়েছে তোমার। স্যার আমি বলবো। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, স্যার আমি বলবো। তিনি না, আচ্ছা বলো দাঁড়া, তিনি প্রায় পাকিস্তানি বিখ্যাত কবিদের সাথে বৈঠক করেন, এই বৈঠকটা কই পাইছো বলো? জি স্যার, এটা আমার একটা স্যার এটা শুরু না স্যার, যে কোনো বৈঠক শুরুর আগে তিনি কবিতা দিয়ে শুরু করেন। অনুবাদ খুবই সুন্দর হয়েছিল তোমার, কিন্তু এই একটা বাক্য দিয়ে তুমি একেবারে এই মানে একটা বড় মানে দাগ পড়লো আর কি। হ্যাঁ, আর নাইলে বাকিটা শিখছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো 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 বলো। স্যার প্রথমে তিনি জায়গায় যদি বলতে থাকো। হ্যাঁ বলে বল। প্রথমে যদি তিনি জায়গায় শাহবাজ শরীফ স্যার, তিনি কবিতা দিয়ে একজন কর্মঠ শাসক হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে বিখ্যাত বিদ্রোহী কবিতা দিয়ে সভা শুরু করতেন। সোমবার 23তম প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে তার প্রথম কথা ছিল
আধুনিক কবি ও ধারাভাষ্যকার এর কবিতা থেকে তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজেকে সকল চাহিদার ঊর্ধ্বে রাখা। ওকে, আর বলো বলো আর দুইজন বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ তিনি একজন তিনি একজন কাব্য অনুরাগী পরিশ্রমী প্রশাসক হিসেবে পরিচিত, কারণ তিনি প্রায়ই বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে দাপ্তরিক কাজ শুরু করে থাকেন। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংসদে শাহবাজ শরীফের প্রথম বাক্য ছিল আতাউল আলম নামক একজন আধুনিক পাকিস্তানি কবি ও বিশ্লেষকের কবিতা থেকে নেওয়া। কথাটি ছিল, একজন ব্যক্তির সকল ধরনের আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত করতে হবে। ওকে স্যার আমি বলি, থ্যাংক ইউ। বলো। সে একজন কাব্যপ্রেমী পরিশ্রমী প্রশাসক হিসেবে পরিচিত। সে প্রায়শই তার অফিসিয়াল আলোচনাগুলি জনপ্রিয় বিপ্লবী কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু করেন। গত সোমবার যখন শাহবাজ শরীফকে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করা হলো, তখন সংসদে তার প্রথম শব্দগুলি ছিল পাকিস্তানের আধুনিক কবি এবং ধারাভাষ্যকার আতাউল হক কাশিমির কিছু কবিতার লাইন, যেখানে তিনি বলেন, একজন তার নিজেকে অবশ্যই তার সকল উচ্চাশার বাধা থেকে মুক্ত রাখা উচিত। অনুবাদ ভালো হয়েছে, কিন্তু সে আর তিনির মধ্যে পার্থক্য তালগোল পাকাই ফেলছো। সে বলেন হইল কোনো কথা, সে বলেন, তাহলে এখানে তিনি ব্যবহার করবো অবশ্যই, বুঝছো বিষয়টা? মানে হ্যাঁ বলো। স্যার প্রথমে যদি স্যার তিনির জায়গায় শাহবাজ শরীফ দিয়ে শুরু করি তাহলে কি সমস্যা না, হবে? মানে করতে থাকো না, করতে থাকো, মানে করো, মানে বলবো স্যার, মিলাবো। হ্যাঁ বলতে থাকো। শাহবাজ শরীফ একজন অধ্যবসায়ী প্রশাসক এবং এত বেশি কবিতা পছন্দ করেন যে প্রায় বিপ্লবী উর্দু কবিতা পড়ে বৈঠক শুরু করেন। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান এবং সংসদে তিনি প্রথম একজন আধুনিক পাকিস্তানি কবি ও ধারাভাষ্যকার আতাউল হক কাশেমির কবিতা পাঠ করেন। তিনি দৃঢ়ভাবে সমর্থন করে বলেন যে প্রত্যেকেই চিন্তার ক্ষেত্রে মুক্ত বা স্বাধীন থাকা উচিত। ভালোই করছো, নো প্রবলেম, নিজস্বতা আছে। ওকে। তিনি একজন যোগ্য প্রশাসকের সাথে কবিতা অনুরাগী হিসেবে পরিচিত। তিনি প্রায় বিভিন্ন বিখ্যাত বিপ্লবী কবিতা আবৃত্তির মাধ্যমে তার আলোচনা শুরু করেন। গত সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে যোগদান উপলক্ষে সংসদে তার প্রথম বক্তব্য ছিল পাকিস্তানের আধুনিক কবি ও ধারাভাষ্যকার আতাউল হক কাশ্মীর কবিতার কিছু লাইন। একজন অবশ্যই তার সকল উচ্চাকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে হবে। কি বলছো এবার? চলো আমরা আর কি একদম খুব না বলে বলো 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 বলো। শাহবাজ শরীফ একজন পরিশ্রমী প্রশাসক হিসেবে পরিচিত, যার কাব্যের প্রতি আছে গভীর অনুরাগ। তিনি প্রায়ই বিখ্যাত বিদ্রোহী উর্দু কবিতা দিয়ে আবৃত্তি দিয়ে তার সভা শুরু করেন। গত সোমবারে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর সংসদে তার প্রথম কথা ছিল একজন আধুনিক কবি ও ভাষ্যকার আতাউল হক কাশ্মীর একটি কবিতার কিছু লাইন। সে উচ্চ স্বরে বলেন, প্রত্যেকেই তার নিজেকে সকল প্রকার আকাঙ্ক্ষার ঊর্ধ্বে রাখা উচিত। থ্যাংক ইউ। বাকি যারা মানে বলতে চাচ্ছ, মানে হয়তো বলার সুযোগ করে দিতে পারছি না, সবার কথা তো শুনলাম, অনেকের কথা শুনছো, সবাই একজনের রিপ্রেজেন্টেটিভ। চলো এবার আমরা অনুবাদটা মিলাই। ওকে, কেউ আনমিউট করো না, হ্যাঁ কাইন্ডলি। হ্যাঁ সরি। আচ্ছা, তো প্রথম বাক্যটা একটু খেয়াল করো, যে প্রথম বাক্যটা ছিল, he is known as a diligent administrator with such a great love of poetry that he often opens official meetings with recitals of famous revolutionary Urdu poets. এখানে বাক্য কয়টা এখানে আসলে? একটা, অনলি একটা বাক্য এখানে, ফুল স্টপ একটা, যেহেতু একটাই বাক্য। আচ্ছা চলো আবার অনুবাদটা করার সময় দেখো তিনি কি করছে, দেখো অনুবাদ করার সময় কি কাজ করছে। তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক নারী, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি প্রায়
বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। অফিসিয়ালের অর্থ যে দাপ্তরিক দিতে হবে এমনটা না, তিনি শাহবাজ শরীফ। Just a single sentence, they translated into 4 separate individual sentences. আমি আবারও বললাম, তোমার শিখাই নাই, মানে জাস্ট তোমার ভিতরে একটা শক্তি যে তুমি যদি অনুবাদ করো নিজের মতো করে, কিন্তু বাক্যটা ফুটিয়ে তোলো। দেখো মানে 3 লাইনে করছি। হ্যাঁ, নো প্রবলেম। মানে 1 লাইনে করার কোনো চিন্তাই করবা না এগুলাতে। তখন দেখবে বাক্য যত বড় হয় তত মানে অনুবাদের মানে তুমি পড়ে শান্তি পাবা না, পড়লে দেখবা যে একটা হজবরল ইয়ে তৈরি হয়। এবার চিন্তা করে দেখো কি করছে। দেখো অনুবাদক ভালো ছিলেন, শরফুদ্দিন আহমদ অনুবাদ করছিল এটা। হি ইজ নোন এজ এ ডিলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। দেখো একটু পর্যন্ত অনুবাদ করে দেয়, তিনি একজন দক্ষ প্রশাসক। এই দেখো তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত। আনছে এই যে নোন শব্দের অর্থ করছে কিনা সেটা বলো। দেখো তো একটু, তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক হিসেবে পরিচিত। হ্যাঁ, নোন এজ নিয়ে আসছে, পরিচিত শব্দটাই নাই। তাহলে বলবা প্রথম আলোর অনুবাদ ভুল হয়েছে, আংশিক অনুবাদ হয়েছে না, অনুবাদ ঠিকই আছে। আমার ওই যা বোঝানো হয়েছে তা বুঝেই বলতে পারছে, নো প্রবলেম। কেউ যদি হিসেবে পরিচিত বলে, যদি কেউ আমি যদি বলি তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে, অধ্যবসায়ী প্রশাসক হিসেবে পরিচিত, অনুবাদের সমস্যা নাই। কিন্তু ওরা যে বাদ দিচ্ছে তাতে অনুবাদের সমস্যা হয় নাই। অর্থাৎ তোমার আমি এই ইনসাইটটা দিতে চাই। স্যার এখানে যে সেন্টেন্স দুইটা, তোমার আমি বলে সেন্টেন্স তো দুইটা, দ্যাট হি ওপেনস আছে আবার হি ইউজ না, বাক্য তো সেন্টেন্স তো ফুল স্টপ বলে এক বাক্যই, দুইটা কেমনে মানে পুরাটা তো মানে একটা বাক্যই, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যারা অনুবাদে মনে রাখবো একটা কথা, অনুবাদে আমরা যারা ছোট লোক, অনুবাদের ছোট লোকিতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। দেখবা যে ওই শব্দটা পারি না, আমার শেষ অনুবাদ। তোমরা আমার সাথে একমত থাকলে 2-1 বইলো, 2-1টা শব্দ দেখলে মাথা গরম হয়ে গেছে, বাক্য একটা বড় দেখলে মাথা একদম পুরা টং করে ওঠে যে আর হবে না। এরকম আছো কিনা কেউ বলো। স্যার আসলে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করতে চাই তো এই পুরো বাক্য পড়ছো না, পয়রা তুমি লফটিলি স্পাউজিং এর অর্থ খুঁজতেছো প্রথম। ওরে স্পাউজিং অর্থ কি রে স্যার? স্পাউজিং কিছুক্ষণ খোঁজার পরে এটা বাদ দিয়ে দিয়েছি, তখন বলে দিয়েছি তিনি বলেন যে আমি তোমার এটা বললাম, তুমি দেখো যে স্পাউজিং এর অর্থ প্রথম আলো করছে কিনা। কিন্তু আমরা যখন লাইনটা পড়ি না, কনটেক্সট বুঝতে পারলে ভালো মতো লেখা যায়। দ্যাটস ওকে। হ্যাঁ, এটাই হলো বিষয়টা। হ্যাঁ, আচ্ছা দেখো। হ্যাঁ, এরপর দেখো তাহলে শেয়ার কি হলো, সরি শেয়ারটা করতেছি দেখো। হি ইজ নোন এজ এ ডিলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেটর। এরপর উইথ সাচ আ গ্রেট লাভ অফ পোয়েট্রি, এটার অর্থ কইছে মানে তার কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা। ঠিক আছে, দ্যাট এর অর্থ বাদ দিচ্ছে হি ওফেন, দ্যাট এর অর্থ বাদ দিয়ে দেখছে হি ওফেন ওপেন্স অফিসিয়াল মিটিংস উইথ রিসাইটালস অফ ফেমাস। তিনি প্রায় বিখ্যাত, এই যে শেষ থেকে অনুবাদ করছে, বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে, উইথ রিসাইটালস কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করে। না তোমরা কে একজন অনুবাদ করছো, তিনি বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের সাথে কি করেন বলো, মিটিং করেন। কি অনুবাদ করছো? সাবধান, ওই যে এই জন্য কাজটা কি এখানে দেখো একটা সেপারেট সেন্টেন্স স্পষ্ট দেয়া আছে, হি ওপেন ওপেন্স। আমরা ওপেন্স এর অর্থটা পরে করি। তিনি প্রায়, হি ওপেন, এই যে তিনি প্রায় বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। আরেকবার আমারে বলো, আরেকবার দেখো নিয়মের সাথে অনুবাদ। ওরা আমি যে তোমাদেরকে যেই পদ্ধতি শিখেছি, দেখো এই পদ্ধতির সাথে অনুবাদ মিলতেছে কিনা। তিনি, হ্যাঁ, ওপেন অর্থ নিয়ে আসলাম, তিনি প্রায়, তিনি, হ্যাঁ তিনি প্রায়। এরপরে কোথায় চলে গেলাম, এই যে বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে, রিসাইটালস কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং, দাপ্তরিক অনুষ্ঠান, অফিসিয়াল মিটিং শুরু করেন। তাই না? সাবজেক্ট অনুবাদ করে শেষ থেকে শুরুর দিকে চলে আসলাম। ওকে, এরপরে বলছে যে তিনি শাহবাজ শরীফ। দেখো মানে অনুবাদের গ্ল্যামারটা কি। এরপরে কি করছে দেখো, আফটার শাহবাজ শরীফ ওয়াজ অ্যাপয়েন্টেড, আফটার শাহবাজ শরীফ ওয়াজ অ্যাপয়েন্টেড, ওইটা আফটার শাহবাজ শরীফ ওয়াজ অ্যাপয়েন্টেড এজ পাকিস্তান 21st, পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর গত সোমবার হিজ ফার্স্ট ওয়ার্ডস টু পার্লামেন্ট, পার্লামেন্টে তার প্রথম কথাগুলো ছিল এই যে আতাউল হক কাসেম, সরি এখান থেকে
আধুনিক পাকিস্তানি কবি ও ভাষ্যকার আতাউল হক কাশ্মীর কবিতা থেকে নেয়া। লফটিলি স্পাউজিং অর্থ কি লিখছে দেখবা, ওয়ান মাস্ট সেট হিমসেলফ ফ্রি ফ্রম ডিজায়ার। দেখো অর্থটা প্রথম আলোতে একটু অর্থটা অ্যানালাইসিস করি আমরা। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর পার্লামেন্টে তার প্রথম কথাগুলো ছিল আধুনিক পাকিস্তানি কবি ও ভাষ্যকার আতাউল হক কাশ্মীর একটি কবিতার লাইন। দাঁড়ি এরপরে বলছে লাইনটি ছিল, দেখছো বলো কবিতার লাইন বইলা এরপরে লাইনটি ছিল, দ্য লাইন ওয়াজ, এই কথা কি এখানে বলা আছে ইংরেজিতে? না স্যার। লফটিলি স্পাউজিং, তিনি, তোমরা অনেকে অনুবাদ করছো সুন্দর হয়েছে আমি জানি, যে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, হ্যাঁ আবৃত্তি করেন, লফটিলি স্পাউজিং, যে তিনি এই লফটিলি স্পাউজিং এর অর্থই তো ওরা নিয়ে আসে নাই, আনেই নাই। দেখো তুমি এই যে লাইনটি ছিল, সব লালসার শৃঙ্খল ছিঁড়ে নিজেকে আজাদ করতেই হবে আজ। ফ্রি শব্দের অর্থ আজাদ করা। এইটাই হলো অনুবাদের একজন দক্ষ অনুবাদকের, মানে এই যে আঙ্গুরের রস দিয়া দেয় ইয়ার মধ্যে। তুমি আবার একটু পড়া দেখো, তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক, আমি একজন সংবাদ পাঠক পড়ি, দেখো কবিতা, তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি প্রায় বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। তিনি শাহবাজ শরীফ। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পর পার্লামেন্টে তার প্রথম কথাগুলো ছিল আধুনিক পাকিস্তানি কবি ও ভাষ্যকার আতাউল হক কাশ্মীর একটি কবিতার লাইন। লাইনটি ছিল, সব লালসার শৃঙ্খল ছিঁড়ে নিজেকে আজাদ করতেই হবে আজ। বলো এটা কি তোমার মনে হচ্ছে অনুবাদ? তোমার কি এটা শুনাম অনুবাদ মনে হয়েছে কিনা, নাকি কোন একজন বাঙালি লেখকের লেখা মনে হয়েছে সেটা বলো। স্যার বাঙালি লেখকের লেখা মনে হচ্ছে। এইটা অনুবাদ, এইটাই আমি বুঝতে তবে পেরেছি। আজাদ শব্দটা কারণের মনে হচ্ছে কলকাতার কেউ লিখেছে। না না, এটা সর্বদিন আহমেদ, উনি তো পাক্কা অনুবাদক। কিছু অনুবাদক আছে তোমার প্রতি মানে একেবারে ঝাঁঝালো অনুবাদক, কল্পনার বাইরেও, মানে অসাধারণ। ফারুকও আছে ভাই, সবচেয়ে সুন্দর অনুবাদ করে। অনুবাদ পুরাটাই মনে রাখবো একটা শিল্প। এই যেই তো দেখবা যে ইয়া মিয়া কইরা ওই যে বলেছেন যে এইভাবে করে দেখবা যে পুরো ব্যাখ্যা করে ফেলছে, একই কথা কঠিন করে আমরা উপস্থাপন করি। আমি কি তোমারে তাইলে বাকিটা কি ওই যে কয়েকটা দিন বন্ধ থাকবে এই কাজটা করবা কিনা, মানে শুধু করে ফেলবা? হ্যাঁ, ওকে ডান। স্যার আরেকটা প্রশ্ন ছিল যে কিছু শব্দ আছে সেনসিটিভ শব্দ, যেমন আজাদ শব্দটা হচ্ছে পাকিস্তান বা এই ওরা ব্যবহার করে না, তা তো নেতিবাচক শব্দ। পাকিস্তান ব্যবহার করলে কি হয়েছে, কত শব্দ তো পাকিস্তান ব্যবহার করে, কত, মানে বাংলা ভাষায় কথা বলা কি, বাংলা ভাষায় কথা বলা সম্ভব না, একেবারে অসম্ভব। এটা জানো কিনা তোমরা? ল্যাপটপ না মোবাইল ফোন তোমরা? আচ্ছা আমি বাংলায় উত্তর দাও, তোমরা আমার ক্লাস করতেছো কিসে? স্মার্টফোনে। স্মার্টফোন। বাংলায় বলো, বাংলায় কথা বলো, কিসে করতেছো? মুঠোফোন। মুঠোফোনে করতেছো তাই না? ল্যাপটপের আবার বলো, ল্যাপটপটা বলো দেখি। স্যার ফোনও তো স্যার ইংলিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফোনও তো আবার ইংলিশ বানাইতেছে, মুঠোফোন। তারপরে মুঠো দুরালাপনি বলবা, মুঠো দুরালাপনি এরকম বলতে হবে। এরপর এটা অনুবাদ করছো, ল্যাপটপ বলো, জুমের বাংলা অনুবাদ করো। কি দিয়ে লিখতেছো বলো তো, কি দিয়ে লিখতেছো? কিবোর্ড দিয়ে। কিবোর্ড দিয়ে? হ্যাঁ, না না, মানে খাতায়। আরবি শব্দ, আরবি শব্দ, কলম আরবি শব্দ, আরবি শব্দ। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ক্লাসে মানে প্রায় সময় দাঁড় করাই বলি যে চোখে কি, চোখে বললাম যে তুমি বাংলায় কথা বলবা, যে চোখে কি চশমা ফার্সিতে, মাথায় কি হিজাব, হিজাব কি দিয়ে আটকাইছো, হিজাব পিন দিয়ে আটকাইছে, হিজাব আরবি শব্দ, পর্তুগিজ শব্দ। মানে বাংলা ভাষার শব্দ ভান্ডার তো অল্প। আচ্ছা, তো চলো তো আরেকটু চলো, তোমরা এগুলা দিয়ে দেবো তো বাসায়, আমি আজকে সবগুলো একসাথে দিয়ে দেবো। ওই ভার্স বলে নাই, ভার্স ফ্রম দ্য ফেমাস বলে নাই। হ্যাঁ, হি স্টার্টস মিটিং উইথ দ্য রিসাইটালস, কবিতা আবৃত্তি করে শুরু করেন। লাস্ট চলো আরেকটু, এই আজকের দিনের শেষ অংশ। ওভারঅল আমার একটু বলো,
তোমাদের আমার যে উদ্দেশ্যটা একটু সংকুচিত মন বড় করা, যে অনুবাদ যদি আমি একটু দূরে সরে এসে মূল ভাবটা প্রকাশ করতে পারি, অনুবাদ মানে ল্যাঙ্গুয়েজটা সুন্দর হইলে সুন্দর হওয়া লাগবে, এটা কি বুঝছো কিনা সেটা বলো। মানে ছোট লোক থেকে বের হইয়ার চিন্তাটা ঢুকছে কিনা মাথায়, যে অনুবাদে যে এই শব্দের কারণে আটকে গেছি, মানে ছোট লোকের চিন্তাটা দেখো যে এখন না বলতেছে জি স্যার করে দেখো যে শুধু মানে দেখবো যে আমি কত ছোট লোক, অনুবাদ করলে প্রমাণ হয়, মানে আসতে পারি না, দেখবো যে মানে 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 আমি গিঞ্জি ইয়াতে আটকে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ চলো। স্যার আগে অনুবাদ করার সময় মনে হতো যে একটা শব্দ যদি মিসিং হয়ে যায় মনে হচ্ছে যে আমার মনে হয় 80% চলে যাচ্ছে, গেছে একদম পুরা আমার আর লাভ হবে না এটা। হ্যাঁ, আর এখন দেখতেছি না সম্ভব, ওইটা ওইগুলো বাদ দিয়ে চিন্তা করি। হ্যাঁ, তোমার একটা কথা বলে রাখলাম, অনুবাদটা পড়ার পরে এই যে ধরো অনুবাদটা পড়ে যদি তুমি একটা শান্তি দিতে পারো, স্যারের ভালো নম্বর পাই গেছে, ওই কোন জায়গা দিয়ে বাদটা দিছে ওইগুলো এত কিছু দেখার দরকার নেই, পুরো ভালো লাগছে স্যার মনে করছে, কারণ এটা একজন পাঠক, এটা রিডিং শিক্ষার তো প্রথম গুণটা তো হলো মানে প্রশান্তি। তোমার অনুবাদটা পড়ে আমার ভালো লাগতেছে। আমি এই যে প্রথম আলোর যে একটু আগে ইয়ার পড়ছো, এই সেই লফটেলি স্পাউজিং এর অর্থ বাদ দিছে, এগুলো আমার দেখার দরকার আছে, পড়ে তোমার তো অনুবাদ মূল বক্তব্যটা আমি বুঝে গেছি, আমি আমার মূল বক্তব্য আমার মূল মেসেজ আমি তোমাদেরকে দিতে পারছি, মানে রিট্রান্সলেশনের। ইয়েস অর নো বলে দাও। ইয়েস স্যার। ওকে, লাস্ট এটা করে ছুটি দিয়ে দেবো। এজন্যই স্যার অনুবাদ কঠিন মনে হইতো আগে, যে ওই যে একটা ওয়ার্ড পারতাম না, তারপর মনে হইতো কিভাবে কি করব, তখন কঠিন মনে হওয়ার পর ওটা ছেড়ে দিতাম অনুবাদ, যে দূর এখন স্যার একটু সহজ। দেখবে ওই শব্দটার দিকেই দেখবে যে মাথা ঘুরে, শয়তান নিয়ে ওই শব্দটার মধ্যে আমাদেরকে আটকে রাখে। স্যার পুরো একটা প্যারা একবারে পড়ে তারপর যদি নিজের মতো করে অনুবাদ করে তাহলে কি সেটা অনুবাদ হবে স্যার? কাছাকাছি যাইবা, মানে যত কথা হোক স্যারের শান্তি দিবা, অনুবাদটা যেন ব্যাখ্যা মনে না হয়, পুরাটা পড়লেই তুমি বুঝতে পারবা যে মূল মনে রাখবা। ওই যে তোমরা এর মধ্যে কে যে মানে বলছিলা যে ওই বিষয়টা ভালো ধারণা থাকলে মনে রাখবা, যার যেই বিষয় সম্পর্কে ভালো ধারণা আছে, তুমি ধরো নেচার নিয়ে ক্লাইমেট নিয়ে তোমার অনুবাদ আসছে, ধরো ব্লু ইকোনমি নিয়েও তোমার অনুবাদ আছে, ব্লু ইকোনমি সম্পর্কে যদি তোমার ভালো ধারণা থাকে অনুবাদ অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তোমরা যে একটু আগে চীন, যুক্তরাষ্ট্র, মেক্সিকোর যে বাক্যটা পড়ছো, এটাতে যার ধারণা আছে, যে স্পষ্ট বোঝে যে মেক্সিকো আর যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী রাষ্ট্র, চীন বহু দূরের একটা রাষ্ট্র এসে এখানে না মানে দুষ্টামি করতেছে, এটা যার মাথায় খেলে তার কি অনুবাদটা মানে আরো শার্পেন হবে না বলো? সে মানে এই কলমটা আমি স্যার পড়ছিলাম, এই জন্য স্যার একটু ভালো করা গেছে স্যার। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, যদি তোমার মাথায় থাকে মেক্সিকো কই, তোমার মাথায় ক্যাচ করে নাই, মেক্সিকো মনে করছো যে জাপানের পাশে, তখন তো অনুবাদও এরকম সৌদি আরব থেকে মানে মানে আরবি বা জগা খিচুড়ি হবে। তুমি বুঝতেছো যে তোমার সাথে সাথে একটা ইনসাইট তৈরি হয়েছে, যে আর এখানে তো একটা খেলা চলতেছে, কই রাশিয়া কই চীন, আর আইসা দুষ্টামি করতেছে যুক্তরাষ্ট্রের সাথে তার পার্শ্ববর্তী দেশ, কারণ মেক্সিকো আর যুক্তরাষ্ট্র সারা জীবন রেশারেশি করে, এদিকে প্রচুর পরিমাণে মেক্সিকো থেকে চলে আসছে, তাই না? কানাডা যুক্তরাষ্ট্র একটা বন্ধু রাষ্ট্র, ঠিক না? এখানে এসে ওরা এই সমস্ত দুষ্টামি করতেছে, তাই না? হ্যাঁ, খেলাটা দেখো এইগুলো। আচ্ছা ওকে, বলো এই লাইনটার অর্থ করে শেষ, তারপর দিয়ে দেবো। What India can learn from Bangladesh's success? Mark Talley, plowing through the recent spate of bad news about the Indian economy, I learned Bangladesh is now the world's largest exporter of apparel. সময় কয়েক মিনিট দিলাম, 2-3 মিনিট দিলাম, লিখো। অর্থ ইংলিশটা পরে লেখার জায়গায় খালি রেখো। তোমরা তো শোনো নাই, আমি বলছি এই অনুবাদ গুলো করার সময় সবসময় সেলফ নিজে করে প্রথম আলোর জন্য জায়গা খালি রাখবা। 2-3-4 বাক্যের অনুবাদ করো, পুরোটাই করে ফেলতে হবে একদিন, আমি জানি লাগবে না, ওরা তো এটা তো প্র্যাকটিসে থাকতে হবে। তো প্রথম দিকে একটু এই শীট গুলো করলে দেখবে যে তোমার ভিতরে একটা মানে আস্থা কাজ করবে, আর নিজে নিজে করলে তোমার বুঝবা না যে আমার অনুবাদটা কতটুকু মানানসই হইলো। এই জন্য আমি একটা সমাধান আছে ভালো, এটা থেকে দেখে অনুবাদ করতে চাই।
আমি রেগুলার দিতেই থাকবো এগুলা। What India can learn from Bangladesh's success? Plowing through the recent spate of bad news about the Indian economy, I learned Bangladesh is now the world's largest exporter of apparel. অ্যাপারেল অর্থ তুমি জানো না, কিন্তু কি হইতে পারে দেখি একটু বিষয় ভিত্তিক জ্ঞান থাকলে আমার মনে হয় যে মিস করার কথা না। বস্ত্র। নো, কেন বললা? বলতেছো কেন? লিখছো কেউ? স্যার বলবো? হ্যাঁ, ধরো একটু সময় দাও, আর 25 সেকেন্ড। বলো। ভারত বাংলাদেশের সাফল্য থেকে কি শিখতে পারে? ভারতের অর্থনীতির খারাপ দিক বিবেচনা করে আমি বলতে পারি যে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। শিক্ষা নিতে হবে পাইছো কই? আমি যতটুকু বুঝছি আর কি স্যার। স্যার আমি বলবো না, ভাবানুবাদে তো তুমি সহায়ক শব্দ এমন কোন শব্দ ব্যবহার করতে পারবা না যেটা এই আশেপাশেও নাই। স্যার বলবো? হ্যাঁ স্যার বলো। বলবো আমি স্যার। বাংলাদেশের সফলতা থেকে ভারতের শিক্ষা, ভারতের অর্থনীতি নিয়ে ছড়ানো খারাপ সংবাদ গুলোর মাঝে আমি জানলাম বাংলাদেশ এখন উৎপাদিত বস্ত্রের রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। আচ্ছা, আরেকজন বলো দ্রুত। হ্যাঁ স্যার, বাংলাদেশের সাফল্য থেকে ভারত কি শিখতে পারে? বাংলাদেশের সাফল্য থেকে ভারত কি শিখতে পারে? ভারতের অর্থনীতি সম্পর্কে সাম্প্রতিক গুজব ছড়িয়েছে। আমি দেখলাম এখন পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। আচ্ছা, গুজব ইংলিশ পাইছো এখানে? দাঁড়াও, গুজব কোথায়? হোয়াট ইজ রিউমার? কোথায় এখানে কি রিউমার আছে? না, সহায়ক শব্দ হিসেবে স্যার সামনে সহায়ক শব্দ না। একটা হলো খারাপ সংবাদ। খারাপ সংবাদ কি গুজব? হ্যাঁ না স্যার। সম্প্রতি সাম্প্রতিক সময়ে ভারতের অর্থনীতির জন্য, স্যার আমি বলবো স্যার? বলতে থাকো না, বলতে থাকো। হ্যাঁ হ্যাঁ। সাম্প্রতিক সময়ে ভারতের অর্থনীতির জন্য দুঃসংবাদ যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।
না, স্যার এটা আমি মানে বলি আগে নিয়ম ধরে অনুবাদ করলে হয় কিন্তু স্বাভাবিকভাবে। হ্যাঁ বলো। ভারতের অর্থনীতির সাম্প্রতিক সময়ের দুঃসংবাদের প্রবাহ দেখে বুঝলাম যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। তো সম্প্রতি ভারতের ভয়াবহ অর্থনৈতিক অবস্থা অবলোকন করার পর আমার মনে হচ্ছে বাংলাদেশ বর্তমানে পোশাক রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। মনে হচ্ছে ইংরেজি কি এখানে? আই লার্নড, এটা মানে বুঝতে পারতেছি না লার্ন যে কি লার্ন মানে কি মনে হওয়া না জানতে পারা? জানতে পারা স্যার। আমি এটা মনে করা এভাবে দিয়েছি, তাহলে এটা স্যার জানতে পারবো। স্যার বলবো? হ্যাঁ বলো। বাংলাদেশের সফলতা হতে ভারত কি শিখতে পারে? ভারতের অর্থনীতি বর্তমান খারাপ সময় চলছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বস্ত্র রপ্তানিকারক হিসাবে আমি জেনেছি। ঠিক আছে। স্যার আর আমি কেউ? একটু বলি। বলো। স্যার ইন্ডিয়ার ভারতের অর্থনীতি সম্পর্কে খারাপ খবর চোখে পড়ার পর আমি জানলাম যে বাংলাদেশ এখন পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। স্যার আমি চোখে পড়ায় স্যার ঠিক আছে। ভারতের বাংলাদেশ খারাপ ভারতীয় সংবাদগুলো অর্থনীতির অনুসন্ধান করে সাম্প্রতিক আমি দুরবস্থা পর্যালোচনা করতে গিয়ে জানতে পারলাম বাংলাদেশ স্যার এই মুহূর্তে আমি বলি তৈরি যে পোশাকের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। আচ্ছা যারা তুমি খেয়াল রাখবা অন্য কেউ স্যার আনমিউট আমি করা আছে বলি কিনা। ভারতীয় বলতে অর্থনীতির সাম্প্রতিক দুরবস্থার কথা বিবেচনা নিয়ে আমি বিশ্বের দ্বিতীয় রপ্তানি দেশ হিসেবে বাংলাদেশের আবির্ভূত হওয়া থেকে শিখেছি। না, আমি আমি অনেকে অধিকাংশের অনুবাদে স্যার আমি বলি। বলতে পারলো বলে ভালো। সাম্প্রতিক ভারতীয় অর্থনীতির নাজুক পরিস্থিতি নিয়ে সংবাদের ভিড়ে খুঁজে পেলাম যে বাংলাদেশ বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে আছে। আরেকজনের সুযোগ দেবো লাস্ট। সাম্প্রতিক ভারতের অর্থনৈতিক খারাপ অবস্থা গভীরভাবে বিশ্লেষণ করে আমি বুঝতে পারলাম যে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক আছে। থ্যাংক ইউ সো মাচ। এটার অর্থটা আসছে অনেকটা। অনেকের সাথে আমি একমত না। আচ্ছা দেখো, আমরা আগে প্রথম আলোতে পড়ে যাই, আগে আমরা নিজে অনুবাদ করি। প্লিজ তোমরা যদি মনে করো যে নিয়মের বাইরে যে অনুবাদ, যত তুমি নিয়মের বাইরে যাইবা তত তুমি দূরে ছিটকে পড়বা, তখন ততই হাবিজাবি অনুবাদ করবা। শিওর, এর একটা সিস্টেম, মানে অনুবাদের সব বাক্যে সিস্টেম আসে না, অধিকাংশ আসে। হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম বাংলাদেশের সাকসেস, বাংলাদেশের সাফল্য থেকে ভারত কি শিখতে পারে, এটা আমরা এরকম অনুবাদ করতে পারি, তাই না? বাংলাদেশের সাফল্য থেকে ভারত কি শিখতে পারে, এটা আমাদের অনুবাদ, তোমাদের অনুবাদ সবারই হয়েছে। বাংলাদেশের সাফল্য থেকে ভারতের যা শেখার আছে, বাংলাদেশের সাফল্য থেকে ভারত কি শিখতে পারে, বাংলাদেশের সাফল্য থেকে ভারতের যা শেখার আছে, মানলাম। তো আমি এটাতে বললাম যে এটাতে তেমন আহামরি কিচ্ছু না, এটাতে তোমাদের অনুবাদ হয়েছে, সবারই অনুবাদ হয়েছে। শুধু আমি এখানে একটা জিনিস শেয়ার করতে চাইছি যে প্রথম আলোতে অনুবাদ করার সময় বাংলাদেশ থেকে ভারতের যা শেখার আছে, ওই সাফল্য থেকে এটা আর অনুবাদ করে নাই, সমস্যা নাই। বাংলাদেশ থেকে ভারতের যা শেখার আছে এটা শিরোনামে অনুবাদ করছে, নো প্রবলেম, এটা নিয়ে আমাদের আপত্তি নেই। এখন হলো এই বাক্যটাতে কেন তোমরা বিভ্রান্ত হয়েছো? এটা তো জাস্ট স্পষ্ট নোট, ওই যে নোট 3 এর তৃতীয় কথা, মানে সাবজেক্টের পূর্বে এই বাক্যের সাবজেক্ট কে আমার একটু বলবা। প্লাউইং থ্রু দ্য রিসেন্ট স্প্রেড অফ ব্যাড নিউজ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি, আই লার্ন বাংলাদেশ, এই বাক্যের সাবজেক্ট কে? হু? এই আই যদি সাবজেক্ট হয়, অনুবাদ কোন জায়গা থেকে শুরু হবে? সাবজেক্টের আগে, সাবজেক্টের আগ থেকে। তাহলে সাবজেক্টের আগের অংশ, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমার জানা মতে। তাহলে এখন অনুবাদ করলাম যে অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি। তোমরা, আমি বলি, প্লাউ শব্দটা দেখে মাথা নষ্ট করে ফেলছো, আমি যেটা বুঝতেছি অনেকে। ভারতের অর্থনীতির ব্যাপারে 1 নম্বর খেয়াল করে দেখো, ভারতের অর্থনীতির ব্যাপারে। এরপরে রিসেন্ট স্প্রেড অফ ব্যাড নিউজ, স্প্রেড জানি না, রিসেন্ট ব্যাড নিউজ মানে কি? সাম্প্রতিক ভালো খবর না খারাপ খবর? খারাপ খবর। আবার খারাপ খবর। রিসেন্ট ব্যাড নিউজ, থ্রু দ্য রিসেন্ট ব্যাড নিউজ, স্প্রেড তো আমি জানি না, ধরে নিলাম। তাহলে ভারতের অর্থনীতির ব্যাপারে সাম্প্রতিক দুঃসংবাদ, খারাপ সংবাদ গুলো। প্লাউ মানে কি? প্লাউ লাঙ্গল দিয়ে চাষ করাকে বলা প্লাউ। তাহলে চাষ করিয়া অ্যানালাইসিস, বিশ্লেষণ, খোঁজ খবর নিয়ে, মানে আদ্যবান্ধ, মানে ঘাটাঘাটি করে দেখলাম। তাহলে কেন আমি বুঝলাম না অনেকে অনুবাদটাতে এত মিউট করো। আবার আমি বলি, শুধু তোমরা মিউট করে ফেলো। দেখো,
এই দেখো ভারতের অর্থনীতির ব্যাপারে আমি আবারও বললাম, অনুবাদ কিন্তু আমি শিখাইনি, আমি যা শিখছি তা তোমার সাথে আমরা শেয়ার করছি। ভারতের অর্থনীতির ব্যাপারে সাম্প্রতিক খারাপ খবরগুলো পর্যালোচনা করে, প্লাউইং, বিচার বিশ্লেষণ করে, ঘাটাঘাটি করে আমি জানলাম, আই লার্নড, শেষ একটা বাক্য, আমি জানলাম যে পরের অংশ, বাংলাদেশ, শেষে চলে যাও, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এটা তো নিয়ম অনুযায়ী অবিকল চলে আসতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকবার খুব ভালো করে খেয়াল করো না, আমি আগে দেখাচ্ছি, আমি অনেকের অনুবাদ নিয়ে আমি খুব হতাশ। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। গবেষণার মাধ্যমে আমি জানলাম সাম্প্রতিক সময়ে ভারতের অর্থনীতির মন্দার সংবাদের মধ্যেও বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। নো, সংবাদের মধ্যেও পাইছো কই? হোয়ার? এখানে মধ্যেও ইনস্পাইট অফ আছে নাকি? জি না স্যার, নাই। এখানে আমি স্পষ্ট দেখতেছি যে বাক্যের শুরুতে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, এটা তো একটা নোটে ছিল, বাড়িতে গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম, গোয়িং হোম আই ফাউন্ড এ মেইল, স্থানটি পরিদর্শন করিয়ে আমরা মর্মাহত হইলাম, ভিজিটিং দ্য প্লেস, এটা কি ওই ট্রান্সলেশনের নোটের মধ্যে কথাগুলো ছিল না? যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হইলে ইয়া দিয়ে অর্থটা হয় অনেক অধিকাংশ ক্ষেত্রে, বিপদ বা মানুষের উপস্থিতি টের পেলেই, যে রিয়েলাইজিং দ্য প্রেজেন্স অফ ম্যান অর ডেঞ্জার, দে তারা পালায়, লুকিয়ে যায়। তাহলে প্লাউইং তো বিশ্লেষণ করিয়া, লাঙ্গল ফলিয়ে, তো তুমি প্লাউইং এ যাওয়ার আগে দেখো ভারতের, আরেকবার মনোযোগ দিয়ে দেখো, প্রথম আলোতে পরে যাও, আমি প্রথম আলোতে আপ টু ডেট ভার্সন, ভারতের অর্থনীতির ব্যাপারে সাম্প্রতিক দুঃসংবাদগুলো, সাম্প্রতিক নেতিবাচক খবরগুলো, প্লাউইং, ওই নেতিবাচক খবরগুলোতে আমি লাঙ্গল ফলিয়েছি, মানে বিচার বিশ্লেষণ করেছি, আমি ঘাটাঘাটি করেছি। তাহলে ভারতের অর্থনীতির ব্যাপারে সাম্প্রতিক দুঃসংবাদগুলো, সাম্প্রতিক নেতিবাচক খবরগুলো বিচার বিশ্লেষণ করে আমি জানলাম যে, পরের বাক্য, বাংলাদেশ এখন ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ অ্যাপারেল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। কথা কি ক্লিয়ার? আমার যেটা সমস্যা হচ্ছে, দুইটা সেন্টেন্সের আমি প্রাসঙ্গিকতা মানে পাচ্ছি না, এর জন্য অনুবাদটা ধরতে সমস্যা হচ্ছে। তো ইন্ডিয়ার অর্থনীতির ব্যাপারে খারাপ সংবাদ বিশ্লেষণ করে বাংলাদেশ এখানে দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্ট। আমি নো, তুমি এই আই লার্ন বাদ দিয়ে পড়ছো। আমি বললাম যদি বাক্যটা স্পষ্ট করে সুন্দর করে আগে না পড়ো, অনুবাদ ভুল করবা। তুমি দেখো, এটা যদি বলি দুইটা সেপারেট বাক্য দেখো, এখানে আই লার্ন পর্যন্ত একটা অংশ শেষ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আই লার্ন। এখানে দ্যাট উজ্জ্ব আছে, সাবঅর্ডিনেট ক্লজ হলো বাকিটা, আমি জানলাম যে এটা। আর এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ হলো, যার ক্লজের যত অস্পষ্টতা আছে অনুবাদে তত দেখবে বাক্যটাকে সুন্দর করে পড়ো না। প্লাউইং থ্রু দ্য রিসেন্ট স্প্রেড অফ ব্যাড নিউজ অ্যাবাউট ইন্ডিয়ান ইকোনমি, আই লার্ন দ্যাট, এরপরে বাকিটা হয়ে গেল। তোমরা তো এরকম অনুবাদ এর আগেও করছো, ওই যে রাশিয়া যুদ্ধের একটা, ওই যে আফটার ওই যে 5 months of suffering and destruction under unrelenting attacks, এই যে কুড়িগ্রামের চিলমারি উপজেলার ওই যে কোন চর এলাকার নারীরা, মনে নেই এটা? তাহলে সেম কথা তো, ভারতের অর্থনীতির ব্যাপারে সাম্প্রতিক দুঃসংবাদগুলো বিচার বিশ্লেষণ করে আমি জানলাম, আই লার্ন, শেষ, জানলাম যে। এখানে থেকে পরের বাক্য যাও, আবার সাবজেক্ট পরের বাক্যের সাবজেক্ট হলো বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আচ্ছা, এখন আমার আসো, এবার চলো আমি বলতেছি যে আমাদের অনুবাদ, আমি অনুবাদটা করছি এরকম, বাংলাদেশ থেকে বাদ দিই স্যার, তাহলে কি সমস্যা হবে? প্লাউইং মানে অ্যানালাইজিং, ক্রিটিসাইজিং মানে অ্যানালাইজিং, বাদ দিয়ে দিলাম যদি মনে না করে। স্যার এই দেয়ারটা উজ্জ্ব থাকাতে আমাদের স্যার একটু ধরতে সমস্যা হয়েছে স্যার এখান থেকে। আচ্ছা, এই একটা যদি উজ্জ্ব না থাকে তাহলে কেমনে এটা কেন ধরতে সমস্যা হবে? এখানে লার্ন একটা ফাইনাইট ভার্ব, আবার ইজও একটা ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সে কি দুইটা ফাইনাইট ভার্ব কখনোই থাকে? আমি স্পষ্ট দুইটা ফাইনাইট ভার্ব ধরে দিয়েছি বাক্যটা। বা ইজের সাবজেক্ট বাংলাদেশ, লার্ন এর সাবজেক্ট আই, লার্ন এর পরে এখানে পজ দাও, ওয়ার্ক ফর। ওকে, এবার আসো, দাঁড়াও, আমি বুঝছি এগুলো তোমাদের রেগুলারই রাখতে হবে, আরো পাকা করা লাগবে। তো দেখো,
এবার আমি তোমার যে নিয়মে অনুবাদ শিখেছি দেখো, প্রথম আলো এইভাবে অনুবাদ করছে কিনা তুমি শুধু দেখো। আমি আমি বলছিলাম না যে অনুবাদটা কোন জায়গা থেকে শুরু হবে বলো তো? অ্যাবাউট ইন্ডিয়ান ইকোনমি থেকে শুরু হবে কিনা বলো, এখান থেকে কিনা, তাই না? জি স্যার। তো প্রথম আলো কি করছে, ভারতের অর্থনীতি নিয়ে, ঠিক আছে। এবার দেখো ওরা কিছু সহায়ক শব্দ ব্যবহার করছে, একের পর এক যেসব দুঃসংবাদ আসছে সে বিষয়ে খোঁজখবর করতে গিয়ে জানলাম। এটা হলো ওরা তো অনুবাদের পণ্ডিত না, আমরাও আমাদের নিয়ম অনুযায়ী অনুবাদটা করছে। দেখো আমাদের নিয়ম অনুযায়ী না, অর্থাৎ ওদের নিয়ম অনুযায়ী আমি অনুবাদ শিখছি। ভারতের অর্থনীতির ব্যাপারে এই যে সাম্প্রতিক দুঃসংবাদগুলো পর্যালোচনা করে আমি জানলাম। এই কথাটাই প্রথম আলো আরো একই ভাবে লিখছে, একই প্যাটার্ন লিখছে ভারতের অর্থনীতি নিয়ে। এই যে কিছু সহায়ক একের পর এক যেসব দুঃসংবাদ আসছে ইংরেজি নাই, একের পর ইংরেজি নাই, সে বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে তাও নাই, ঠিক আছে কিনা, সেখানে লেখা আছে মানে বিশ্লেষণ করতে গিয়ে। হ্যাঁ, একের পর এক, এটা কি স্পাইট, যেটা মানে জলোচ্ছ্বাসের ওই ওয়ার্ডটাকে? নো, রিসেন্ট স্প্যাট মানে স্তূপ, রিসেন্ট স্প্যাট অফ ব্যাড নিউজ। স্প্যাটের অর্থ কি একের পর এক নাকি? একের পর এক তো হলো ওয়ান আফটার আনাদার। স্প্যাট অর্থ জলোচ্ছ্বাস না, এই জলোচ্ছ্বাস মানে হ্যাঁ স্তূপ বা জলোচ্ছ্বাস, একের পর এক তো মানে ভাবানুবাদ করছে এখানে। হ্যাঁ আচ্ছা, দেখো এরপরে কি দুঃসংবাদ, দেখো এরপরে কি, দেখো আমি জানলাম, আমি শব্দ দেয় না এখানে, জানলাম। এরপরে বিশ্বের পোশাক রপ্তানিকারক দেশের তালিকায়, এই তালিকায় শব্দটা এরা সহায়ক শব্দ ব্যবহার করছে। ইন দ্য লিস্ট শব্দটা তো নাই, আমরা অনুবাদ করছি বিশ্বের বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, আমাদের এই কিউরেট অনুবাদ হয়েছে। কিন্তু ওরা দেখো কি করছে, আমি জানলাম বিশ্বের পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বলো উঠে এসেছে, এই যে একের পর এক, এরপরে আসছে, খোঁজ খবর করতে গিয়ে, এরপরে তালিকায় উঠে এসেছে, এগুলার ইংরেজি এখানে নাই। কিন্তু আমি যা আমরা দেখো আমার অনুবাদের সাথে ওদের অনুবাদের ভাষাগত পার্থক্য, নিয়ম সবই ঠিক আছে। ভারতের অর্থনীতি নিয়ে সাম্প্রতিক দুঃসংবাদগুলো পর্যালোচনা করে আমি জানলাম যে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এই কথাটা একইভাবে প্রথম আলো লিখছে, ভারতের অর্থনীতি নিয়ে একের পর এক যেসব দুঃসংবাদ আসছে সে বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে জানলাম বিশ্বের পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কথা কি আমি বুঝতে পারছি? স্যার আপনি যেটা করছেন ওটাই তো মনে হয় বেশি ভালো লাগতেছে স্যার, হ্যাঁ, এটাতে একটু বেশি কথা ভার্বস মনে হচ্ছে। মানে এখানে না আমি এটাতে দেখাইলাম কি জন্য, যদি তুমি সহায়ক শব্দ ব্যবহার করো অনুবাদের স্পষ্টীকরণের জন্য সেটাতে সমস্যা নাই, আমি তোমার এটা বুঝাইলাম। আর এটাতে সামনে এটা অনুবাদ করলে দেখবা যে যেই শব্দটাতে তুমি আটকা পড়ে যাচ্ছ সেই অনুবাদ গুলাতে দেখবা যে ওরা কেমনে আস্তে স্লিপ করে মানে স্কিপ করে চলে গেছে। পরের বাক্যটা দেখো, এখানে আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও, পরের বাক্যটা একটু আবার দেখতে হবে। It seems that companies that are finding Chinese worker expensive are migrating to Bangladesh and Vietnam. আচ্ছা বলো এটার অর্থটা কি হইতে পারে? It seems that এটার অর্থ কি বলো? বলো কয়েকজন। এটা মনে হয় যে বা স্যার এটা মনে হয় যে যে সকল কোম্পানিগুলো স্যার ওই ভারতের দাঁড়া এই ইট সিমস দ্যাট না আমাদের দৌড় একটু পর্যন্তই শেষ। দেখো হ্যাঁ দেখো না এই বুঝছি এই ধারণা মতে ভাবনা মতে দেখো ওরা কি কাজ মানে ও শব্দটা কিভাবে নিয়ে আসছে। দেখো ইট সিমস দ্যাট অর্থ কি করছে বলো তো? এগুলো অনেক সময় লাগবে, মানে ওই চিন্তা মানে ওরা তো অনুবাদ করতে করতে হাত তো পাইকে আছে তো। আচ্ছা দেখো সরি কোথায় ইট সিমস দ্যাট। আচ্ছা এরপরে বলো কোম্পানিজ দ্যাট আর ফাইন্ডিং চাইনিজ ওয়ার্কার এক্সপেন্সিভ তাহলে আর মাইগ্রেটিং টু ভিয়েতনাম। তাহলে কোম্পানিজ এই বাক্যের সাবজেক্ট হলো কোম্পানিজ আর ভার্ব হলো আর মাইগ্রেটিং। কোম্পানি গুলা আবার আচ্ছা নিজে নিজে অনুবাদ করো আগে, 1 মিনিট সময় দিলাম। পুরোটাই না স্যার, ভিয়েতনাম শুধু এতটুকু দ্যাট কোম্পানিজ দ্যাট আর ফাইন্ডিং চাইনিজ ওয়ার্কার্স এক্সপেন্সিভ আর মাইগ্রেটিং টু বাংলাদেশ এন্ড ভিয়েতনাম। স্যার বলবো
ভালো, বলো। স্যার আমি বলি, তো বলো। যেসব কোম্পানি চীনের শ্রমিকদেরকে খুব বেশি বেতন দিতে হবে বলে মনে করছে, তারা বর্তমানে বাংলাদেশ ও ভিয়েতনামের দিকে মাইগ্রেট করছে। ফাইন ফাইন, বলো। মাইগ্রেট করছে, মাইগ্রেট কি ইংলিশে লিখে দিবা? না স্যার, স্যার মানে হচ্ছে ঝুঁকছে স্যার, এরকম আর কি, ঝুঁকছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। আর কে বলবা? স্যার আমি বলি, আচ্ছা আমি এবার বলি, বুঝছি তোমাদের। এই বাক্যের দেখো, ইট সিমস দ্যাট, পরের বাক্যের সাবজেক্ট কোম্পানিজ, কোম্পানিজ এর ভার্ব কি? আর মাইগ্রেটিং। তাহলে অনুবাদ করার আগে বাক্য সুন্দর করে পড়ো। কোম্পানিজ আর মাইগ্রেটিং টু বাংলাদেশ এন্ড ভিয়েতনাম। কোম্পানিগুলো, ইটস, এটা মনে হচ্ছে, এটি মনে হয় ওরা করছে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কোম্পানিগুলো বাংলাদেশ এবং ভারতের দিকে স্থানান্তরিত হচ্ছে, মাইগ্রেট করছে, ঝুঁকছে, যেটা বলতেছো এটিরও কথা। কিন্তু কোম্পানি বইলে ক্ষান্ত হয় নাই, কোম্পানির একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কোম্পানির পরিচয় দিছে। কোম্পানির পরিচয়টা কি বলো? কোম্পানি কোনগুলা? That are finding Chinese workers expensive. যারা যারা যে কোম্পানিগুলো যেগুলা কি করতেছে বলো, সে চীনা শ্রমিকদেরকে ব্যয়বহুল মনে করছে, তাই না? জি স্যার। অর্থটা কি দাঁড়ালো তাহলে? যে সকল অর্থ, অ্যাডজেক্টিভের অর্থটা আগে করলাম, যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে ব্যয়বহুল মনে করছে, তারা এখন কোথায়, কোন দিকে ঝুঁকছে বলো? বাংলাদেশ আর ভিয়েতনামের দিকে। বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে ঝুঁকছে। হ্যাঁ, ওকে। তো চলো দেখো ওরা কি করছে। যে আমরা করছি কি, দেখো দেখো, যে সকল কোম্পানি, দাঁড়াও আগে শুনে নাও, যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে ব্যয়বহুল মনে করছে, তারা এখন বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে ঝুঁকছে। ওকে। যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে আমরা বলছি ব্যয়বহুল মনে করছে, ওরা করছে চীনা শ্রমিকদের দিয়ে পোশাক তৈরি করাকে বেশি খরচ সাপেক্ষ মনে করছে। সব ঠিক আছে, শুধু এইখানে একটু দেখো অতিরিক্ত লাগাই দিচ্ছে যে পোশাক তৈরি করাকে। খেয়াল করছো বিষয়টা? যে সকল, আমাদের অনুবাদটা হলো এটি মনে হয় যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে ব্যয়বহুল মনে করছে, এক্সপেন্সিভ মনে করছে। ওরা শুধু একটু সহায়ক শব্দ বাড়াই দিছে, মানে সহায়ক শব্দ বাড়াইলে যেটাতে অর্থের অনুবাদে নষ্ট হয় না, অর্থের অনুবাদ ব্যাখ্যা পাওয়া মনে হয় না, এটা করা যায়। তাহলে যে সকল চীনা শ্রমিকদেরকে দিয়ে পোশাক তৈরি করাকে বেশি খরচ সাপেক্ষ মনে করছে, তারা এখন, আমরা অনুবাদ করছিলাম তারা এখন বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে ঝুঁকছে। আর তারা ইয়ারা করছে তারা এখন চীন ছেড়ে, বলো লিভিং চায়না, চীন ছেড়ে কি আছে? না স্যার। না স্যার। এটাই বুঝলাম আর কি। 3 নম্বরের বাক্যটা আর এখন বললাম না, একদম দেখবা যে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তোমরা নিজেরা করো, আবার আরেকটা ক্লাসে এসে অনুবাদ অ্যানালাইসিস করো। 3 নম্বর বাক্য কিন্তু মানে তুমি কলম টলম ভাঙিয়ে ফেলার মতো অবস্থা হবে। এই দেখো এটা, once again India is missing out on the migration of labor intensive industries in the search for cheaper manufacturing costs. দেখি পারলে অর্থ বের করো। আপাতত আমি আর ইয়ে করলাম না। এই লাইনটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে, এটাতে একেবারে ভালো যন্ত্রণা দিছে, খুব যন্ত্রণা দিছে, কিন্তু ওরা কেমনে যে অনুবাদটা বের করে ফেলছে তুমি এটা দেখবা, ভালোই লাগবে। এটা তোমার দেখো, তুমি অনুবাদ করতে গিয়ে দেখো একটা মিজারেবল কন্ডিশন পড়বা। এই 2-1টা বাক্য, এই 3 নম্বর বাক্যের মতো একটা এই ইতর টাইপের বাক্যর কারণে আমার পুরো অনুবাদে নষ্ট হবে, পুরো অনুবাদের প্রভাব পড়তে পারে, এটা জানা রাখলাম। এই ধরনের বাক্যটার একটু পরে চিন্তা করে বাকিগুলোর দ্রুত কাজ সারবা। যেমন লুকিং ব্যাক বাংলাদেশের হিস্ট্রি অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, ইটস এক্সপোর্ট সাকসেস ইজ রিমার্কেবল, সাম মাইট সে মিরাকিউলাস। আমার একটু আল্লাহর রাস্তে বলো, এই বাক্যটার রিমার্কেবল পর্যন্ত একটা অংশ গেল। এই বাক্যের সাবজেক্ট ইটস এক্সপোর্ট সাকসেস, এটা যদি সাবজেক্ট হয়, অনুবাদটা আমরা কোন জায়গা থেকে করা উচিত? স্যার ইন্ডিপেন্ডেন্ট নেশন থেকে শুরু করব। স্বাধীন দেশ হিসাবে, হ্যাঁ। এরপরে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে
তাকালে দেখা যায় এর রপ্তানি সাফল্য বিস্ময়কর। কেউ এটিকে অলৌকিক মনে করেন, কেউ এটিকে অলৌকিকও বলে থাকেন। আমি 2 বাক্যে অনুবাদ করি, কিন্তু আমি মনে করি এটা আমার প্রথম আলোচনা আমি ভালো করছিলাম, যেটা আমার মনে করে। দেখো এই দেখো এই স্বাধীন দেশ হিসাবে, যেখান থেকে এই যে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে রপ্তানি খাতে দেশটির সাফল্য উল্লেখ করার মতো। অনেকের মতে এই সাফল্য অলৌকিক ঘটনার মতো, ভালো হয় নাই। 2 বার ঘটনার মতো দিছে, তাই না? 2 বার মতো দিছে, ভালো লাগছে মানে। তাহলে আমরা অনুবাদটা করছি, দেখো এই যে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এর দেশটির রপ্তানি কিনা সাফল্য, দেশটির অথবা রপ্তানি খাতে দেশটির সাফল্য উল্লেখযোগ্য। অনেকে এটিকে বিস্ময়কর বলে থাকেন। তাহলে আরো তাই না, আরো সুন্দর। তাহলে ওরা অনুবাদ করছে। তাহলে আমি বললাম যে অনেক সময় দেখবো যে কম্পারেটিভলি দেখবো যে আমার অনুবাদটা মনে হয়েছে যে ওদের চেয়ে ভালো হয়েছে, আবার অনেক ক্ষেত্রে দেখবো যে আমি একেবারেই হয় নাই, ওদেরটা ভালো হয়েছে। তো এই চর্চার মাধ্যমে তুমি গেলে নিজের ইমপ্রুভ করবা। আমি আবার বলি, রিটেন পরীক্ষায় আমাদের কত নম্বর? ম্যাথে মাত্র 50 নম্বর, আর শুধু অনুবাদ রিট্রান্সলেশন বিশেষত রিট্রান্সলেশনেই 35 মার্কস। অনেক দ্রুত অনেক ভালো নম্বর এখানে নিয়ে আসা সম্ভব। মনোবল চাঙ্গা রাখো, রেগুলার এরকম হালকা পাতলা করে করতে থাকো ইনশাল্লাহ। তাহলে আজকে ছেড়ে দাও, আল্লাহ হাফেজ। স্যার ওই যে আপনাকে নিয়ে স্যার যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাহলে স্যার কেমন হয়? সবাই শেয়ার করতে পারতো, আবার পিডিএফ গ্রুপ শেয়ার করতে পারতেন। স্যার আপনার যদি একটু সময় হতো এটা হলে খুবই ভালো হতো আমাদের জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে, মানে আসলে মানে অনেক সময় ধরো কঠিন, মানে বাস্তবতা চরম ব্যস্ত, মানে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। ধরো এখানে মনে হয় মানুষ মানে অফ ডে ছাড়া আর কোনো স্বস্তি নেই। আমরা নিজেরাই করতে পারলাম, আমরা স্যার আপনি যখন সময় পাবেন তখন ওটা দিয়ে দিবেন। একজন লিডার হইয়া তোমরা হয়তো যারা ক্লাস করে এই ক্লাসের মধ্যেই তোমরা লিঙ্ক দিয়া, নইলে ওপেন গ্রুপে দিবা, আবার বলবে যে পাই নাই রে ভাই, পাইছি, কে কি করে, মানে একটা হুলস্থুল অবস্থা। আমি নিজে মাঝে মধ্যে নিজে নার্ভাস হয়ে যাই, কি গুগল ড্রাইভে করে দেবো নাকি এমনি দেবো, কেন যে একটা অস্থিরতা থাকবে, অনেক মানে একজনের সমস্যা থাকছেই। তো স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার রিট্রান্সলেশন নিয়ে। সেটা হচ্ছে স্যার আমি দেখলাম প্রথম আলো স্যার বুধবারে একটা নিউজ ছিল, ন্যাটোকে ধাপ্পা দিয়ে এরদোগানের একটা নিউজ এরকম। তো স্যার এখানে দেখা যাচ্ছে যে ওরা প্রথম আলোর যে সম্পাদক উনি এক্সট্রা অনেকগুলো সেন্টেন্স অ্যাড করেছেন যেগুলো ওই ইংলিশ নিউজটাতে ছিল না। স্যার আমরা কি এটা করতে পারবো? আমি তাহলে আমার একটু দেখো, আমি নিজে অ্যানালাইসিস করবো আরেকবার, আমার একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখো তো কি কি দেখবো। মানে যদি করার কোনো স্কোপ নাই এবং এটা সম্পূর্ণরূপে অবৈধ, কারণ তুমি যার লেখা কপি করতেছো অনুবাদকের পারমিশন ছাড়া তো সম্ভব না। অনুবাদ কেমনে হবে? এটা সম্ভবই না বলতে গেলে, এটা একদমই ইলজিক্যাল, এটা হবে না। তারপর তুমি আমার দেখাই কোন কোন জায়গায় বেশি ব্যাখ্যা মনে হয়েছে আমার কাছে, দেখবো। স্যার কমপ্লেক্স সেন্টেন্সে আমি মেইন ক্লোজটা ধরতে পারি, সাবঅর্ডিনেট ক্লোজটা ধরতে পারি, কিন্তু স্যার এমন একটা বাক্য এই মুহূর্তে বলো, এই মুহূর্তে একটা বাক্য বলো। স্যার একটু চাইনিজের যে এটা বললেন আপনাদের, মানে চাইনিজ ওয়ার্কারদের যে মূল্যবৃদ্ধিতে তারা দেশ ছেড়ে ভিয়েতনামে বাংলাদেশের দিকে ঝুঁকছে, চাইনিজ ওয়ার্কার স্যার। হ্যাঁ, দ্যাটের পর থেকে যে আমাদের এটা ছিল স্যার, ওইখানে অংশটা আমি মূল বাক্যের অর্থের সাথে অ্যাডজাস্ট করব। হ্যাঁ, অ্যাডজাস্ট করতে হবে। ওই যে কোম্পানিজ আর মাইগ্রেটিং টু কি বলো ভিয়েতনাম, বাংলাদেশ এন্ড ভিয়েতনাম। আর ওই যে এই জন্য প্রিন্সিপাল সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব চেনাটা খুব জরুরি। এই যে আর মাইগ্রেটিং, আর এর সাবজেক্ট কে নিঃসন্দেহে অন্যটা দেওয়ার সুযোগ নেই, কোম্পানিজ স্পষ্ট দেওয়া আছে। আর দ্যাট কনজাংশন দিয়ে তো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশন হলো ক্লজ হলো সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে। দো, অলদো, টিল, আনটিল, ইফ, আনলেস, অ্যাজ, সিন্স, বিকজ, বিফোর, আফটার, দ্যাট, সো দ্যাট, সো ডট ডট, দ্যাট, ইন অর্ডার, দ্যাট, এগুলো থাকবে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। শুরুর দিকে একটু বাংলা সেন্টেন্স পরে টেন্স শনাক্ত করতে সমস্যা হয়েছে।
তুমি টেন্সের একটা ইয়া পড়ো যে বাংলা যায়, যায়, খায়, এগুলো থাকলে প্রেজেন্ট টেন্স, যাচ্ছি, যাচ্ছে, যাচ্ছেন, এগুলো থাকলে কন্টিনিউয়াস টেন্স, গিয়েছি, গিয়েছে, পড়েছে, এগুলো থাকলে এছি, এছো, এছে, এগুলো থাকলে পারফেক্ট টেন্স, সময়ের কথা উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, গেলাম, খেলাম, যাইলো, খাইলো, লেলাম, লেন, এগুলো থাকলে পাস্ট টেন্স, অতীত নির্দেশক শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, যাইতেছিলাম, করতেছিলাম, খাইতেছিলাম, এগুলা ওই যে টেন্সের যে মানে 5-7টা টেন্স, বিশেষত প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিট, এই 5-6টা টেন্স ভালো করে বাংলায় চেনার উপায়টা দেখলে মিস হওয়ার কোনো সুযোগ নাই। তুমি আমার একটা পারলে বলো এখন যেটা দ্বারা টেন্স চেনা যায় না। নাই, হবে না, সব পারবা, টেনশন টেনশন, শুধু বাংলায় চিন্তা। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে কয়েকদিন তোমাদের একটু অফ থাকবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই সুযোগে অফে ইয়াটা করে ফেলো। আল্লাহ হাফেজ। হ্যাঁ।